নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আলোচনা শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। আজকের বিষয় সাংবিধানিক অচলাবস্থা। নিঃসন্দেহে একদিকে সাংবিধানিক প্রতিষ্ঠানকে নজিরবিহীন শাসক দলের আক্রমণ এবং সেই প্রতিষ্ঠানের সপক্ষে মুখ খুললেন স্বয়ং রাজ্যপাল, এবং আমাদের এই রাজ্যে একটা চেনা শব্দ, চেনা তকমা সিপিএমের লোক, সেই তকমা এঁটে দেয়া রাজ্যের নির্বাচন কমিশনের যিনি প্রধান, তার গায়ে। সরকার পক্ষে যুক্তিগুলোই বা কী? শাসক দলের দিকে কোনো যুক্তি কি রয়েছে? যুক্তি থাকলে কি সেগুলো? অন্যদিকে নির্বাচন কমিশন কেন 3 দফায় চাইছেন, কেন আধা সামরিক বাহিনী চাইছেন, তাদের যুক্তি বা কী? এই যুক্তি প্রতিযুক্তির মাঝে এই প্রতিপক্ষে অবশ্যই নৈতিক যুক্তি আছে কিনা হেরে যাওয়ার পর কোনো মন্ত্রীর বিধানসভায় যাওয়ার এবং বিধানসভায় অংশগ্রহণ করার, সেটাও আমরা আলোচনা করব। আর অবশ্যই রাজ্য বাজেট। 22 মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এলেন, তার প্রথম ঘোষণা ছিল যে জলকর নেওয়া চলবে না। অর্থাৎ করের বিরুদ্ধে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দ্বিতীয় বাজেটে যখন সর্বস্তরে 1% ভ্যাট বৃদ্ধি হয়, তখন তাতে কি সার্বিকভাবে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হবে? অমিত মিত্র বলছেন অমূলক। আজকে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত সুনির্দিষ্ট কয়েকটি প্রশ্ন তুলেছেন, সেগুলো নিয়েও আলোচনা হবে আজকের এই প্রতিপক্ষে। কিন্তু সবার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা আছেন, আমার একদিকে আছেন সিপিএম নেতা রবীন দেব, আছেন অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়, আছেন ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়, অন্যদিকে আছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান, বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন আইএএস বিক্রম সরকার। আমরা এই আলোচনা আসব, কিন্তু তার আগে অনেকে বলছেন যে নির্বাচন কমিশনের সঙ্গে শাসক দল বা সরকারের এই মতবিরোধ নিয়ে সুর নরম করেছে সরকার। তার কারণ রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় আজকে যা বলেছেন, মুকুল রায়ের সুরের থেকে সেটা যেন অনেকটা আলাদা, অনেকটা নরম, কোথাও কোথাও কন্ট্রাডিকশনও দেখতে পাচ্ছেন অনেকে। ঠিক কী বলেছেন সুব্রত মুখোপাধ্যায়, কি বলেছিলেন মুকুল রায়, পাশাপাশি দেখাবো আপনাদের। রাজ্য সরকার যারা ক্ষমতায় ছিলেন তাদের হাতটা কোনোভাবে এড়ানোর জন্যে উনি বারংবার নির্বাচন প্রক্রিয়াটাকে পিছিয়ে দিতে চাইছেন। কি অসুবিধা ছিল ফেব্রুয়ারি মাসে ভোট হলে? কি অসুবিধা ছিল আমাদের বলুন তো? কোনো অসুবিধা ছিল না। উনি নির্বাচন কমিশন তার মতামত 100 বারও জানাতে পারেন, এটা কোনো অসুবিধার কিচ্ছু নেই, এবং তিনি বেআইনি কাজ করছেন না। তিনি সেই আইন মাফিকই তার মতামত পরামর্শ আমাদের কাছে দিয়েছেন। উনি একটা চিঠি দিয়েছেন, ওনার বিভিন্ন মতামত এবং সুপারিশ জানিয়েছেন। তার উত্তর হিসেবে আমাদের একটা চিঠি 2-1 দিনের মধ্যে যাবে। বাজেট পাস হয়ে যাওয়ার পরেই আমরা নোটিফিকেশন করার পরে ইলেকশন কমিশন থেকে নোটিফিকেশন হবে এবং ডেট ফেট ঘোষণা হয়ে যাবে। পঞ্চায়েতের প্যাঁচ পয়জারে ঠিক কি হয়েছিল গত উইকেন্ড থেকে আজ অবধি, কিভাবে শাসক দল সরাসরি আক্রমণ করে, ঠিক কি হয়েছিল, তার কি প্রতিউত্তর, এবং এ রাজ্যের প্রাক্তন শাসক দল এই মুহূর্তে যারা বিরোধী বামেরা, তাদের উদ্দেশ্যেই বা কি বলা হয়েছিল, তাদের উত্তরই বা কি ছিল, সব দেখাবো। নজিরবিহীন সংকট, যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। রাজনৈতিক অবস্থানে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়, কর্তব্যে অবিচল মীরা পাণ্ডে। রাজ্য নির্বাচন কমিশনারকে নজিরবিহীন আক্রমণ মমতা ব্রিগেডের প্রধান সেনাপতি মুকুল রায়ের। যিনি আজকে রাজ্যের নির্বাচন কমিশনার আছেন, আমি বলতে চাই না, আমার মনে হচ্ছে যেহেতু তার নিয়োগটা হয়েছিল 2010 সালে এবং সুপারিশটা করেছিলেন তৎকালীন রাজ্য সরকার, তাই আমার যেন মনে হচ্ছে যে সেই রাজ্য সরকারের তৎকালীন রাজ্য সরকার যারা ক্ষমতায় ছিলেন তাদের হাতটা কোনোভাবে এড়ানোর জন্যে উনি বারংবার নির্বাচন প্রক্রিয়াটাকে পিছিয়ে দিতে চাইছেন। পাল্টা জবাব নির্বাচন কমিশনের। বিজ্ঞপ্তিতে সাফ বক্তব্য, দুঃখজনক মন্তব্য। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, আমাদের কাজ সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা, সেই চেষ্টাই করব। সাংবিধানিক এখতিয়ারের মধ্যেই কাজ করছে রাজ্য নির্বাচন কমিশন। সংবিধান স্বীকৃত সংস্থার পাশে রাজ্যের প্রশাসনিক প্রধান, মীরা পাণ্ডের পাশে এম.কে. নারায়ণন। All I have to say is that such, I would say, is about somebody who is carrying out a constitutional responsibility is unfortunate and should be avoided. নির্বাচন কমিশনারের সঙ্গে তৃণমূলের আক্রমণের মুখে রাজ্য নির্বাচন কমিশনের সচিব। এই যে রাজ্য নির্বাচন কমিশনের যিনি সচিব আছেন, তাকে এর মধ্যেও রবীন দেবের সাথে দেখা গেছে, এর মধ্যেও সুজন চক্রবর্তীর সাথে দেখা গেছে। অভিযোগ খারিজ করে মুকুলকে সরাসরি চ্যালেঞ্জ রবীন দেবের।
আপনি প্রমাণ দিন যে আমি সুজন চক্রবর্তী বা সুকেন্দু পানিগ্রাহী সজীবের সাথে বাইরে কোথায় ঘুরে বেরিয়েছি। আমি তো বললাম চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ। রাজ্য নির্বাচন কমিশন সূত্রের দাবি, কমিশন সচিবের কাছে যারা এসেছেন সকলের সঙ্গেই তিনি দেখা করেছেন। তবে সংঘাত জোরালো হলেও রাজ্য যে দু দফাতেই ভোট করাতে চলেছে তার স্পষ্ট ইঙ্গিত সুব্রত মুখোপাধ্যায়। বললেন, চাইলে আদালতে যেতেই পারে রাজ্য নির্বাচন কমিশন। তবে অবস্থানে অনড় থাকলেও কমিশনের সঙ্গে নজিরবিহীন সংঘাতের আবহে একঘরে তৃণমূল। রাজ্য নির্বাচন কমিশনের পাশে কংগ্রেস, বাম, বিজেপি। এবিপি আনন্দ। রবীন্দ্র, আপনাকে দিয়ে শুরু করব। এই যে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে শাসক দলের মতবিরোধ বা কোনো একটা ইস্যুতে কোনো একটা বিষয় ভিন্ন মত হওয়া, এ তো আপনাদের আমলে কম হয়নি। আমার পরিষ্কার মনে আছে খুব সাম্প্রতিক অতীতে ধরুন এই মীরা পাণ্ডের সঙ্গে কলকাতা বিধাননগর কোতরং উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির তখন আপনারা শাসক দল হিসেবে চেয়েছিলেন যে বাকি 80টা পুরসভার সঙ্গেই সেটা হোক। মীরা পাণ্ডে চেয়েছিলেন না, কলকাতা এবং বিধাননগর যেহেতু অনেকটা বড় সেহেতু আলাদাভাবে হবে, সেটা হলো মে 2010, বাকি 80টা হলো জুলাই 2010। সেইখানেই অচলাবস্থার সৃষ্টি হয়নি কেন? তাহলে কারা বাউডাউন করেছিলেন? আপনারা আপনাদের মত থেকে সরে এসেছিলেন, সেটাই কি সরকার সবসময় করে? আর এখানে অন্যরকম হচ্ছে কেন, আপনার কি মনে হয়? দেখুন, নির্বাচন কমিশনের, বিশেষ করে রাজ্য নির্বাচন কমিশনের সংবিধানের এই 224 নম্বর ধারায় নির্বাচন কমিশন গঠন করার যে অধিকার দেওয়া হয়েছে তাতে সুস্পষ্টভাবেই বলা আছে যে তার ইখতিয়ার কতটুকু। স্বাভাবিকভাবেই রাজ্য সরকার এখানে রাজ্যের অধীনে স্টেট ইলেকশন কমিশন বিশেষ যখন তার দিনটা ঘোষণা করবে সেই সম্পর্কে প্রথম দিন জানাবে রাজ্য সরকার, তারপরে কিন্তু নোটিফিকেশানটা দেয়। এরপর সমস্ত প্রক্রিয়াটাই চলে যায় স্টেট ইলেকশন কমিশনের আওতায়। কিন্তু এইখানে যেভাবে মুকুলবাবু বলছেন, আপনি আগেকার বিতর্কের সাথে এর কোনো সম্পর্ক নেই। কারণ এখানে প্রতিটাই শুরু হয়েছে, প্রথমটাই হচ্ছে গণ্ডগোল থেকে। আপনি যদি মনে করেন এই ভোটার তালিকা এখানে অধিকার দেওয়া আছে, আপনারা দেখেছেন যে আমাদের সংবিধানের 243-এর কে তাতেও উল্লেখ করা আছে স্টেট ইলেকশন। আমি বলছি যে বামফ্রন্টের সঙ্গে তো অনেক ক্ষেত্রে মতবিরোধ আছে, আমি বলছি 2010 স্পেশাল অবজারভার থাকবে কি থাকবে না, এগুলি বিতর্ক হয়েছে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে নির্বাচনী প্রক্রিয়াটা সেটাকে চ্যালেঞ্জ করছে এই সরকার। গত 22 মাসে প্রত্যেকটি ক্ষেত্রে দেখবেন সাংবিধানিক যে নির্দেশাবলী রয়েছে, আমাদের সংবিধানে যে 3টি স্তম্ভ, এক্সিকিউটিভের, লেজিসলেচারের, জুডিশিয়ারির, প্রত্যেকটি চ্যালেঞ্জ। প্রথম শপথ নেওয়ার পরেই হচ্ছে 20 মে শপথ নিলেন, তারপরেই তিনি বিধানসভা ডাকলেন, বিধানসভার অধিবেশন চলাকালীনই তিনি অধ্যাদেশ জারি করে দিলেন। রাজ্যপালের কাছে যাওয়া হলো বিরোধী দলের পক্ষ থেকে, রাজ্যপাল বললেন এ কি, আমাকে দিয়ে সই করিয়ে নিয়েছেন, আমি চিফ সেক্রেটারিকে ডাকছি। সমরবাবুকে ডাকলেন, সমরবাবু বললেন হ্যাঁ আপনি তো সই করলেন, আপনি তো আনতে বললেন ফাইল। তারপরে আপনারা জানেন শেষ পর্যন্ত সেই সিঙ্কু সংক্রান্ত অর্ডিন্যান্স 14ই জুন বিল আকারে পেশ করতে হলো, ওখান থেকে শুরু। তারপর আপনারা 14ই আগস্টের কথা শুনুন, যখন বিচার বিভাগ সম্পর্কে কী মন্তব্য করেছে, তারপর আপনার মানবাধিকার কমিশন সম্পর্কে কী মন্তব্য করেছে, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সম্পর্কে কী মন্তব্য করেছে, প্রত্যেকটি অপেক্ষা। কিন্তু এইখানে নির্দিষ্ট যেটা হচ্ছে এই পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে একজন সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, রেল দপ্তরের মতো মন্ত্রী, যেখানে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলেরও সদস্য হন রেলমন্ত্রী হওয়ার কারণে, তিনি কি বললেন? তিনি বললেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন করেনি বামফ্রন্টের সিপিআইএমের সুবিধা করে দেওয়ার জন্য, কারণ তিনি হচ্ছেন বামফ্রন্টের আমলে নিয়োগ করা হয়েছে তাকে, এই জন্য তাদের করা হয়েছে। অথচ আপনি জানেন 14ই সেপ্টেম্বর ইসিআই নোটিফিকেশন দিল ভোটার তালিকা সংশোধনের, সামারি রিভিশনের। 25শে সেপ্টেম্বর 2012 সর্বদলীয় মিটিং ডাকা হলো, যেই মিটিংয়ে এই মুকুল রায়, তিনি কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন জাহাজ দপ্তরের মন্ত্রী ছিলেন, তিনি জেলার মিটিংয়ে গেছেন। তিনি এই মীরা পাণ্ডের মিটিং ডেকেছেন 2010-এ, সেখানে গেছেন যখন ওই 81টার নোটিফিকেশান হয়েছিল, যেখানে কলকাতা কর্পোরেশন ছিল, আপনি একটা মণ্ডল করছেন, কলকাতা কর্পোরেশন আর সবগুলো একসাথেই হয়েছে। জুন মাসের 2 তারিখে রেজাল্ট বেরিয়েছিল, জানা আছে। এইখানে আলোচনাও করেছি আমরা বলছি পরিষ্কার হচ্ছে এই যে নির্দিষ্টভাবে যখন ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হলো, তৃণমূল বয়কট করলো। তারপরেই আমরা দেখলাম, হঠাৎ আমাদের সন্দেহ হলো যে তৃণমূল আসে না, যেখানে মুকুল রায় সব মিটিংয়ে থাকে, আজকে কেন আসছেন? তারপরে 28 তারিখে খবর পেলাম যে যখন নোটিফিকেশান চলে গেছে, হঠাৎ মালদার ডিএম তিনি নোটিশ দিয়েছেন যে এই ভোটার তালিকা সংশোধনের কাজ বন্ধ থাকবে।
তখনকার চিফ সেক্রেটারি সমর ঘোষকে দিয়ে চিঠি পাঠিয়ে দেওয়া হলো ইসিআইকে যে এই সমস্ত সামারি রিভিশনের কাজ বন্ধ থাকবে। আমরা তখন হস্তক্ষেপ পেলাম, আপনারা জানেন সেই প্রক্রিয়ার প্রত্যেকটি ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দল, কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, সবাই বলে কি সংশোধন না হওয়া মানে নতুন ভোটারদের তার অধিকার থেকে বঞ্চিত করা। যারা 1 জানুয়ারি 2013 18 বছর অতিক্রম করবে তাদের নাম তো অন্তর্ভুক্ত হবে। 13 সালে তো ইলেকশন ডিউ, ইলেকশন তো জুন মাসের মধ্যে করতে হবে, কারণ জুলাইয়ের 8 তারিখ পর্যন্ত সভাধিপতি শপথ নিয়েছেন। এই আগের 5 বছর ক্লিয়ার কাট, যেই দায়িত্ব নিন না কেন, ফেব্রুয়ারিতে ইলেকশন হোক, ডিসেম্বরে ইলেকশন হোক, এই আইন আছে যে ওই বোর্ড 5 বছর মেয়াদ পর্যন্ত চলবে। নতুন বোর্ড দায়িত্ব নিতে পারবে না ওই 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 আগে ভেঙে দেওয়ার আগ পর্যন্ত। স্বাভাবিকভাবেই এই সেখান থেকেই শুরু হয়েছিল। এবং তারপরে দেখে যান নোটিফিকেশন আমরা যখন দিলাম ইসিআইকে, তখন তারা আগে বলেছিলেন 15 জানুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হবে, তারপরে ওই চাপে পরে করলেন 5 জানুয়ারি প্রকাশিত হবে। 31 অক্টোবর পুজোর দিন আছে, ঈদের দিন আছে, মহালয়ার দিন আছে, এই সব লক্ষ্মী পূজার দিন আছে, তার মধ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ চললো। আমরা ইসিআইকে জানালাম, তারপর ইসিআই বললো আমরা কী করবো, বলবো এখান থেকে গভর্নমেন্ট তো কোনো বাধা দেয়নি। তারপর আমাদের চাপে 8ই নভেম্বর পর্যন্ত এক্সটেন্ড করলো 2 দফায়। 287টা হচ্ছে 5 তারিখে, আর 21 জানুয়ারি হচ্ছে জঙ্গিপুরের 7টা কনস্টিটুয়েন্সি। এই 2 দফায় ভোটার তালিকা প্রকাশিত হলো। 25 জানুয়ারি ভোটার্স ডে পালিত হলো। আর এখন পর্যন্ত আজ পর্যন্ত বলছি, এখন পর্যন্ত এই যে ইসিআই যে ভোটার তালিকা প্রকাশ করে, সেটাই হচ্ছে স্টেট ইলেকশন কমিশন পঞ্চায়েতের পৌরসভার ক্ষেত্রে অ্যাডপ্ট করে। এখন পর্যন্ত সেই ফ্র্যাগমেন্টেশনের কাজ শেষ হয়নি। রবীন্দ্র, আমি খুব সংক্ষেপে একেবারে আরেকটা পার্টে আসছি। মুকুল রায় বলছেন যে রাজ্য নির্বাচন কমিশনের সচিবকে আপনাদের সঙ্গে, আপনার সঙ্গে দেখা গেছে, এই রহস্যটা একটু বলবেন। আমি আগেই বললাম যে মীরা পান্ডে বামফ্রন্টের আমলে 1 এপ্রিল 2009 সালে তিনি কমিশনার নিয়োজিত হয়েছেন। তো আমি তো জিজ্ঞেস করতে চাই, বর্তমান যিনি সচিব তিনি কোন আমলে নিয়োজিত হয়েছেন, আর কোন আমলে এই 22 মাসের মধ্যেই সচিব নিয়োজিত হয়েছেন। 22 মাসের মধ্যেই সচিবকে ট্রান্সফার করা হয়েছিল, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে তাপস চৌধুরীকে সেখানে পোস্টিং করা হয়েছিল। সেই আদেশ আবার চেঞ্জ করে সেই তাপস চৌধুরী এখন ডেপুটি মিউনিসিপ্যাল কমিশন নিয়োগ করা হয়েছে, যিনি কর্পোরেশনে কাজ করছেন। সেই তাপস রায়কে তো তারাই রাখলেন। তাপস রায়কে নিয়োগ দিয়েছেন এই সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাপস রায়কে বদলি করেছিলেন এই সরকার। তাপস রায়কে আবার রিইনস্টেট করলেন এই সরকার। আর আমাদের গাড়ির দোষটা বলেন, আমরা তো বারবার বলেছি আপনাদের এখানেও ফুটেজ পাবেন। আমরা যতবার আমরা গেছি ততবার আমরা মিডিয়াকে ডেকে গেছি, আর ওখানে যাওয়াটাই তো স্বাভাবিক। না, আপনি তাপস রায় অবধি, রবীন্দ্র আপনি তাপস রায় অবধি যাবেন কেন? বুদ্ধদেব ভট্টাচার্যের সময় যিনি অত্যন্ত দক্ষ মুখ্য সচিব সমর ঘোষ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় অবধি কন্টিনিউ করলেন, তাকে 6 মাসের এক্সটেনশনও দেওয়া হলো। আমি তো বলেছি যে সুব্রত, আমাদের সমর ঘোষ, নবরজিৎ মুখার্জি, এই আর.কে পাসনন্দা থেকে শুরু করে সবই তো বামফ্রন্ট আমলে ছিল, তারাই তো নিয়োজিত করেছে। আর.কে পাসনন্দা 5ই ফেব্রুয়ারি এই পার্কস্ট্রিট কাণ্ডের পর বলা হয়েছে যে সরকারের ভাবমূর্তি ম্লান করার জন্য এসব করা হচ্ছে, এগুলি বোগাস। গুলি চালিয়েছিল, মন্ত্রী হয়েছে তো, ঠিক আছে, না সেটা হচ্ছে অন্য কথা। কিন্তু এখন তিনি তো এখন আর পেশায় নেই, সেটা বলে না, ওই কথা ছেড়ে না। কথাটা হচ্ছে নির্দিষ্টভাবে এইসব কথার যুক্তি নেই। এখানে প্রাক্তন আইএস, প্রাক্তন এমপি, শুধু আইএস অফিসার বলে না, প্রাক্তন এমপিও বলতে হবে। প্রাক্তন এমপি বিক্রম সরকার আছেন। আমি শুধু এইটুকু বলবো যে মুকুলবাবু যেই অভিযোগটা করলেন আমাদের বিরুদ্ধে, আমি তো সে কালকে কিন্তু না বলছি না, বাইরে শুনুন, আমি দেখা করেছি না, বলেছি আমি বাইরে ঘুরতে দেখা বাইরে দেখা করছে। আর একটা পত্রিকায় এই ছাপায় লেগেছে ঘুরতে দেখা গেছে, ছাপায় আছে, ছাপায় এখন দেখলাম দেখা গেছে। ঠিক আছে, ওটা ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে, শুনুন, এইটা হচ্ছে আসলে রাজনৈতিক দেউলিয়াপনা। একটু আগে উনি বলছিলেন, ওই শব্দ আমি এখন বলবো না, ওই বিশেষণ। এখন শুধু এইটুকু বলছি যে তিনি যা করেছেন, ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। মাননীয় সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তার এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে তার কথা বলার যে যৌক্তিকতা, আর তিনি কেন এত উত্তেজিত হচ্ছেন, কেন এই ধরনের, তিনি কিন্তু এই ব্যাপারে ওয়াকিবহাল। আমি অন্তত এটা বলবো, মান্নান সাহেবও জানেন,
শ্রমিক রায়ও জানেন যে মুকুল রায় নির্বাচনের নিয়মকানুন ভালো জানেন, কারণ আমরা দীর্ঘদিন ধরে ডিল করছি। আমিও 25-30 বছর করে করছি, ও অনেক দিন ধরে করছে তৃণমূল হওয়ার পর থেকে। কিন্তু উনি জেনে শুনে কানেক্ট করছেন, আসলে একটা ধাক্কা খেয়ে গেছেন। ওনার বিরুদ্ধে অভিযোগ সম্পদের কাছে দায়ী হয়েছে, এখানে এখানে অ্যাসেম্বলিতেও অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি যা স্টেটমেন্ট দিচ্ছেন, যা হচ্ছে তার ঠিকানা দিচ্ছেন, ভোটার তালিকা যা দিচ্ছেন, এইসব সম্পর্কে তাদেরই সহকর্মী প্রাক্তন তৃণমূল লিডার তিনি অভিযোগ দায়ের করছেন। ওইগুলি হাতে পড়ার পর তিনি বোধহয় তার এই যে ধৈর্য হারিয়ে এই ধরনের কাজ আমাদের দিকে ঘোরাচ্ছে। হ্যাঁ, আমি পরবর্তী বক্তার কাছে আসবো, মান্নানদার কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাতে চাইবো যে সিপিএম এর লোক বলতে ঠিক কি বোঝায়। আমাদের এই রাজ্য রাজনীতিতে অবশ্য এটা কোনো নতুন তকমা নয়। আজকে মুকুল রায় বলেছেন, কিন্তু এরও আগে বহুবার তার দলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে এই সিপিএম এর লোক তকমা সাঁটা হয়েছে। বহুবার সাম্প্রতিক অতীতে কয়েকদিন আগেও কাজ না করলে সিপিএম এর লোক। ঠিক কি বলা হয়েছে, কি ভাষায় বলা হয়েছে, আর তারই হুবহু প্রতিধ্বনি কিনা আজকে মুকুল রায়ের গলায় দেখাবো আপনাদের। যারে দেখতে নারী তার চলন বাঁকা। তৃণমূলের শাসনকালে রাজ্য রাজনীতিতে এক নয়া ট্র্যাডিশন। রাজ্যে সিপিএম এর শাসনের অবসান হয়েছে, কিন্তু খোদ মুখ্যমন্ত্রীকে এখনো তারা করছে সেই সিপিএম এর ভূত। কেউ সরকারের সমালোচনা করছেন, সিপিএম। কেউ সরকারি নীতির বিরুদ্ধাচার করছেন, সিপিএম। সম্প্রতি একের পর এক ঘটনায় এভাবেই পূর্বসূরিদের কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খাড়া করার চেষ্টা করেছেন সেই সিপিএম তত্ত্ব। যেসব সরকারি কর্মী কাজ করেন না তারা সিপিএম। কেউ কোনো সরকারি প্রকল্পের সুযোগ না দিলে ভাববেন সিপিএম। সাম্প্রতিককালে এরকমই নানা দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধরুন আপনি একটা ওষুধ আনতে গেলেন হাসপাতালে, বলছে ওষুধ পাবেন কোথায়, সরকার দিলে তো পাবেন, বুঝবেন সেটা সিপিএম। ধরুন আপনি ডিএম অফিসে গেলেন কাজ করতে, ডিএম জানে না, তার একটা অধস্তন কর্মচারী আপনাকে বললো দেখ তো বিরক্ত করবেন না, বুঝবেন ওইটা সিপিএম। ধরবেন ওকে, এই তুমি কে? ব্লক কৃষি আধিকারিককে ধরবেন, আর যদি সে বলে না তো করতে পারবো না, তাহলে ভিডিওকে গিয়ে কমপ্লেন করবেন। কারণ সিপিএম এর অনেকে তো বসে আছে যাতে সরকারি পরিষেবা কথায় কথায় কিছু লোক দেখবেন নেমে যাবে, আর সিপিএম পার্টি অফিসে বসে কম্পিউটারে ঠিক করবে, করে কারো বিরুদ্ধে কমপ্লেন করবে। অত সস্তা নয়। মুখ্যমন্ত্রীর নিশানা থেকে বাদ পড়ছে না সংবাদ মাধ্যমও। সরকারের সামান্য সমালোচনার সুর শোনা গেলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের গায়েও নির্দিষ্ট কোনো দলের তকমা এঁটে দিতে পিছুপা হচ্ছেন না মুখ্যমন্ত্রী। দরকার পলিটিক্যাল পার্টি অ্যাফিলিয়েশন যারা আছেন তারা অন্য সময় কভার করবেন, এটা করবেন না। ডোন্ট ডিস্টার্ব। আমি জানি এখানে সিপিএম পার্টির দু একটা চ্যানেল আছে, আমাকে এটা বলতে আপনারা বাধ্য করবেন না, আর আপনারা ডিস্টার্ব করবেন না, তাহলে আমি বলবো না। আমি সিপিএম নই, আমি কংগ্রেস নই, আমি বিজেপিও নই। তুমি আমার বিরুদ্ধে যা ইচ্ছে লেখার লেখো, যা বলার বলো, তুমি দোষ করেছো বলে আমি দোষ করবো না, এটা মাথায় রেখো। কোন চ্যানেলে আছেন এবং কোন প্রেসে আছেন, সেই জন্য এটা আনন্দবাজারের ইস্যুটা আমাদের ইস্যু নয়। হলদিয়াতে কিছু হয়নি, আনন্দবাজার তৈরি করছে। উই আর সরি টু সে। আপনার নিজেদের কোনো পার্সোনাল ইন্টারেস্টে আপনারা এভাবে কাজ করবেন না। একদিকে যেখানে মুখ্যমন্ত্রীর মন্তব্যে প্রশাসনের কর্মীদের মধ্যে বিভাজনের সিঁদুরে মেঘ দেখছে রাজনৈতিক মহল, অন্যদিকে সেখানে বিস্ময় তৈরি হয়েছে সংবাদ মাধ্যমকে এভাবে আক্রমণে। রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রশ্ন, রাজনীতির ময়দানে প্রতিপক্ষের প্রতি ক্ষোভ থাকতেই পারে, কিন্তু কারণে অকারণে শস্যের মধ্যে ভূত খুঁজতে গিয়ে তিনি নিজেকেই প্রশাসনিক কর্মীদের বিরাট ভাজন করে তুলছেন না তো? এবিপি আনন্দ। মান্নানদা, 34 বছর পরে সিপিএম এর শাসনের যখন অবসান ঘটালো আপনাদের জোট, তখন বুঝেছিলেন যে সিপিএম এর ছায়াটা এত দীর্ঘ? মানে সর্বত্রই এরকম সিপিএম আছে, সরকারি অফিসে, মানে জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্রই এ রাজ্য সিপিএমময়। দেখো, একটা জিনিস হচ্ছে, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রায় 50 বছরের কাছাকাছি রাজনৈতিক জীবন, আমি কাছ থেকে অনেক চিফ মিনিস্টারকে দেখেছি, বিধানসভার ভেতরে দেখেছি, বাইরে দেখেছি। ভারতবর্ষের বহু চিফ মিনিস্টার, এমনকি রাবড়ি দেবীকে পর্যন্ত দেখেছি, শুনেছি তার সম্বন্ধে। তো আমার অভিজ্ঞতায় এরকম চিফ মিনিস্টার আমি কাউকে দেখিনি। আমি প্রথম চিফ মিনিস্টারের কাজের কিছু সমালোচনা করতাম, ভুল কাজের সমালোচনা করতাম তার সংশোধনের জন্য, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখলাম যে এই সমালোচনাগুলো করা উচিত নয়। কারণ হচ্ছে, কোনো সুস্থ মস্তিষ্কের লোক যখন কোনো কিছু বলে তার সমালোচনা করা যায়, কিন্তু যখন কোনো কথা বলবেন সেই কথাটার যদি কোনো অর্থই নয়,
কোনো ব্যাখ্যা খুঁজে না পাওয়া যায়, ভিত্তিহীন হয়। যেমন যদি কেউ বলে বিদ্যুৎ ব্যাংক তৈরি করছি, আমি বিজ্ঞানের ছাত্র ভাই, বিদ্যুৎ ব্যাংক কী করে হয় আজ পর্যন্ত আমি জানি না কোথাও। উনি বললেন বিদ্যুৎ ব্যাংক করছে। উনি বহুবার এসে বললেন আমি এই নির্বাচনটা এই অমুক তারিখে হচ্ছে, তমুক তারিখে হচ্ছে, বিধানসভা নির্বাচন বলে গেলেন। উনি যে সমস্ত কথাগুলো বলেছেন একটা কথারও কোনো ভিত্তি নেই। আচ্ছা, আবার বললেন এ হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন আমি যেভাবে করব সেভাবেই হবে। এই যে এক একটা কথাগুলো এমন বলছেন, প্রত্যেকটি ভিত্তিহীন কথা। আর তোমরাও যেহেতু মুখ্যমন্ত্রী বলছেন তোমাদের একটা কম্পালশন মানে এটি স্বাভাবিক যে মুখ্যমন্ত্রী পদে থেকে যদি যে কোনো কথা বললে তার প্রতিক্রিয়া কি অন্য দলের বা সাধারণ মানুষের তোমরা নিতে যাও, আমাদেরও দিতে হয়। আমরাও যেহেতু মুখ্যমন্ত্রী বলছেন, আমি তো সেই মানসিকতা নিই, আমাকে বলতে হচ্ছে আজকে যে মুখ্যমন্ত্রী যখন এই কথাগুলো বলেন, কারণ আমাদেরও তো অভিজ্ঞতা হয়েছে। আমরা যখন ব্রিটিশ আমলের পরে যখন সরকার এসছে, আমরা বলিনি ব্রিটিশরা আইসিএসদের বস্তি দিয়ে গেছে অর্থাৎ তার জন্য আমরা কাজ করতে পারছি না, বলিনি। আমাদের তো কোনো প্রধানমন্ত্রী বলেননি। তারপর যখন বিজেপিও সরকার এসছে বা মোরারজি দেশাই সরকার এসছে, তারাও বলেনি যে কংগ্রেসের আমলে এদের বস্তি দেওয়া হচ্ছে বলে এটা আছে। বা বিজেপি সরকার যখন এসছে তারপরে তারাও কিন্তু কোনোদিন বলেনি। তখন এই নতুন কথাটা আমি এই রাজ্যতে শুনতে পাচ্ছি যে সিপিএমের আমলে অফিসার বসিয়ে দিয়েছে। তাই ব্যুরোক্র্যাটদের, আমাদের দেশের ব্যুরোক্র্যাটরা সবসময় তারা করেন কি, তাদের যা কাজ তারা সেটা করেন, এক্সিকিউটিভ এজেন্সি হিসাবে কাজ করেন। পলিসি ভালো কি মন্দ সেটা নয়, কোনো রকম আনকনস্টিটিউশনাল হলে বা ইলিগাল হলে বা ইরেগুলার হলে তারা নোট দেন। আমি মীরা পান্ডেকে দেখেছি, উনি যখন স্মল স্কেল ইন্ডাস্ট্রি ছিলেন আমার সঙ্গে ঝগড়া হয়েছিল। উনি সরকার একটা জ্যোতিবাবু বলছেন একটা আমার ওখানে একটা স্পিনিং মিলকে বাঁচাবার জন্য 10 কোটি টাকা দিচ্ছেন অসীম দাসগুপ্তকে বলে, বংশগোপাল মন্ত্রী ছিল, প্রলয় তালুকদার মন্ত্রী ছিল, উনি মানবেন না। উনি বলছেন না এটা করা যাবে না। মন্ত্রী বলার পরে বলছেন, আমার সাথে তর্ক হলো, লাস্টে অনেকে করার পরে ম্যানেজমেন্ট করে তাতে যদি ইন্টারফেয়ার করলেন, বললেন এটা সার্ভাইভ করবে না। আলটিমেটলি তাই হচ্ছে, সার্ভাইভ করলো না। টাকাটা স্যাংশন করলাম মুখ্যমন্ত্রী ক্ষমতা প্রয়োগ করে। মানে আপনি বলছেন মীরা পান্ডে এমনই অফিসার যে তৎকালীন মুখ্যমন্ত্রী এবং অন্য মন্ত্রীরা বলা সত্ত্বেও উনি তার আর্গুমেন্ট সরকার তারা রয়েছে, বলার পরে কিন্তু শোনেনি। আমি বিরোধী দলের একজন এমএলএ আমার এলাকাটা স্পিনিং মিল বাঁচাবার জন্য চেষ্টা করছি, উনি বললেন এই টাকাটা দিয়ে আমার টাকাটা ওয়েস্টেজ হবে, আমি এটা দিয়ে করতে দেবো না। উনি ওনার মত দিলেন, কিন্তু গভর্নমেন্ট যখন পলিসি নিলে সেটাকে মানতে বাধ্য হলো। কিন্তু উনি এ করলেন, মানে মুখ্যমন্ত্রীর উপরে নোট দিয়েছিলেন, আমি দেখেছিলাম তখন। তো ফলে হচ্ছে কি, আমাদের রাজ্য ধরপুর স্পিনিং মিল একটা বাঁচাবার জন্য অসীম দাসগুপ্ত টাকাটা পরে দিয়েছিলেন চিফ মিনিস্টারের কথাতে, জ্যোতিবাবুর কথাতে। তো এইটা হচ্ছে ব্যুরোক্র্যাটদের কাজ, তারা তাদের নোট দিয়ে যাবেন, তারপরও চিফ মিনিস্টার তার নোটে দেবেন বা কনসার্ন মিনিস্টার বলবেন, তখন তাকে মানতে হয়। এটি হচ্ছে মানে একটা কথা বলুন যে এই আজকে মীরা পান্ডের সঙ্গে এই বিবাদটা, এটা আপনার পরম্পরা অনুযায়ী মানে হচ্ছে এমনটা কেন মনে হচ্ছে না? তার কারণ ধরুন 2001-এ বিধানসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন গিল পারচেস্ট, এমএস গিল দেশের তৎকালীন নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশনার, কাউকে বলে না। আমি কাউকে, তুমি কুলদীপ সিং যিনি ভারতবর্ষে রবীন্দ্রবাবু আমার সঙ্গে ছিলেন, ভারতবর্ষের একজন মানে নামকরা বিচারপতি, তিনি ডিলিমিটেশন কমিশনের চেয়ারম্যান হলেন। ভারতবর্ষের সমস্ত রাজ্যের নির্বাচন কমিশনের উনি ডিলিমিটেশন করলেন বিধানসভা লোকসভার। কোনো রাজ্যে গোলমাল হলো না। এবং আমাদের রাজ্যে ওরা যা যা হয়তো যদি সিপিএম অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু প্রপোজাল দেয়, বহু ক্ষেত্রে যেখানে আমি পজিটিভ কোনো সাজেশন দিয়েছি, সব থেকে আমার সাজেশন বেশি অ্যাকসেপ্টেড হচ্ছে। ওদের জিজ্ঞেস করো, বলেছে তোমরা তো গভর্নমেন্টকে দিয়ে করেছো, কি বলছে দেখি, করেছেন। কিন্তু উনি কি করলেন, উনি কোনো সাজেশনই দিতে পারলেন না, কোনো প্রপোজালও দিতে পারলেন না। উনি করলেন কি, যখন পাবলিক হিয়ারিং হচ্ছে মারধর শুরু করে দিলেন, বোতল ছুঁড়ে মারলেন একটা জাস্টিসকে। এটা করলেন আমাদের পশ্চিমবাংলা একমাত্র রাজ্য যেখানে কোনো হিয়ারিং হলো, পাবলিক হিয়ারিং হলো না। তো এটা হচ্ছে ওনার হ্যাবিট, যে কাউকে অপমান করা, কাউকে অসম্মান করাটা ওনার হ্যাবিট। কুলদীপ সিংকে অপমান করেছেন, প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে করেছেন, হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান। উনি আবার বললেন কি, ওকে তো আমি বসিয়েছি, তাহলে অশোক গাঙ্গুলিকে উনি বসিয়েছেন, কিন্তু তিনি যখন এটা অন্যায় করছেন, এই অন্যায়টা প্রতিবাদ করছেন, তখন 2001 গিল বললাম, 2003-এ পঞ্চায়েত নির্বাচনের পর রাজ্য নির্বাচন কমিশন অজয় সিংহ, তাকে সিপিএম এর দালাল বলা হয়েছে। আমি বলছি যে দালাল বলা হয়েছে, কিন্তু 2003 বা 2008-এ যখন পঞ্চায়েত নির্বাচন হয়েছে, আমি শুধু একটি কথাই বলবো যে যদি নির্বাচন কমিশনের সেই ফাইলগুলো থাকে, তাহলে ফাইলগুলো না যদি দেখাতে পারে, আমরা দেখাতে পারবো, কারণ আমাদের কাছে আছে। কারণ যখনই অল পার্টি মিটিং হয়, তার প্রসিডিংসগুলো সমস্ত পলিটিক্যাল পার্টিকে দিয়ে দেওয়া হয়। তখন আমরা কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস, যদি আমাদের মধ্যে অনেক বিরোধও ছিল, কিন্তু আমরা জয়েন্টলি সেখানে বারবার বলেছিলাম প্যারামিলিটারি ফোর্স ছাড়া নির্বাচন করা যাবে না। এবং আমরা সেদিন বলেছিলাম
এবং নির্বাচন কমিশন কিন্তু সেদিন স্টেট ইলেকশন কমিশন মেনে নিয়েছিলেন। আজকে যে যখন প্যারামিলিটারি ফোর্সের প্রয়োজনটা কি, সিপিএম আমাদের বিরুদ্ধে ক্যান্ডিডেট দিতে দিত না, আমাদের কোনো ক্যান্ডিডেট দিতে দিত না, অভিযোগ সত্যি, কিন্তু কোনো সাংসদ বা মন্ত্রী বলতেন না ওপেনলি দাঁড়িয়ে সংবাদপত্রকে মিডিয়ার সামনে বলতেন না আমি এখানে কাউকে প্রার্থী দিতে দেব না। যখন শুভেন্দু অধিকারী মিদনাপুরে দাঁড়িয়ে বলছেন যে আমি কাউকে এখানে প্রার্থী হতে দেব না, এখানে একটাই দলের প্রার্থী থাকবে তৃণমূল কংগ্রেসের, এটা তো ভারতবর্ষের গণতন্ত্র নয়। সেখানে ভারতবর্ষের অন্যান্য রাজনৈতিক দল, যারা শিক্ষিত রাজনৈতিক দল বা যারা ইন্ডিপেন্ডেন্ট লড়তে চান, তাদের গণতান্ত্রিক অধিকার আছে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করা। তো তারা কি করবে? স্টেট পুলিশ তো প্রোটেকশন দেবে না, তারা তো প্যারামিলিটারি ফোর্স চাইবে। তো এইটা যদি চাওয়াটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমার কিছু বলার নেই। মুখ্যমন্ত্রী যেটা আগে বলেছেন আজকে তাকে ডিফাই করছেন। এই মুখ্যমন্ত্রী রাজ্যপালকে পর্যন্ত করেছেন, কটূক্তি করেছেন। যখন আমাদের এর আগের যিনি রাজ্যপাল ছিলেন গোপাল কৃষ্ণ গান্ধী যখন বললেন হাড় হিম করা সন্ত্রাস সিপিএমেরা বলে, তখন সেই রাজ্যপালকে আমরা প্রায় পুজো করতে আরম্ভ করলাম। আমরা তখন জোটে ছিলাম, প্রায় পুজো করতে আরম্ভ করলাম। আমাদের তখন নেত্রী মমতা ব্যানার্জি, এইরকম রাজ্যপাল হয় না, এই রাজ্যপালকে সবসময় আমি নিজে ওর সঙ্গে ডেপুটেশনে গেছি, তাকে গিয়ে কি প্রশংসা, স্যার আপনি ছাড়া আর এই পশ্চিমবাংলাকে কেউ ভালো করতে পারে না, কি প্রশংসা। কিন্তু সেই প্রাক্তন রাজ্যপাল এসে যখন আমাদের এই সন্ত্রাসকে দেখে যখন মন্তব্য করলেন, তখন কিন্তু আবার তিনি এর কাছে পেয়ে গেলেন। আবার এম.কে. নারায়ণ যখন কোনো কাজের প্রশংসা করছেন তখন খুব ভালো, আর যখনই কাজের নিন্দা করছেন তখনই খারাপ হয়ে গেলেন। এই মানসিকতা নিয়ে যা থাকে, তাকে সমালোচনা করতেও আমাদের রুচিতে বাধে যে এর কাছে কোনো যুক্তিতর্ক বলে কিছু নেই। কারণ সবাই যদি দোষী হয় থাকে, জুডিশিয়ারি দোষ করেছে, হিউম্যান রাইটস কমিশন দোষ করেছে, প্রেস কাউন্সিল দোষ করেছে, সমস্ত এগুলো কমিশনগুলো দোষ করছে। তারপরেও আজকে ওর যে একটা পরিবর্তন আমরা দেখছি, আমরা পরিবর্তনের সরকার চেয়েছিলাম, কিন্তু পরিবর্তনটা কোথায় হয়েছে আপনি দেখবেন না। মমতা ব্যানার্জিকে লোকে কীভাবে চিনত? মমতা ব্যানার্জিকে লোকে চিনত যখনই কোনো মহিলার উপর নির্যাতন হতো, কারোর স্বামী মারা গেছে, মার্ডার হয়েছে, তার কাছে গিয়ে ছুটে গিয়ে সমবেদনা জানাতেন। উনি এই 22 মাসের মুখ্যমন্ত্রীর মধ্যে যদিও দীঘার নাচ গান শোনার পরে যখন দেখলেন প্রচণ্ডভাবে সমালোচনা হচ্ছে, ওই গার্ডেন রিচের তাপস চৌধুরী ছাড়া একটা মহিলার কাছে গিয়ে সমবেদনা জানিয়েছেন, একটা মহিলার কথা বলুন, সেটাও 72 ঘন্টা পর। হ্যাঁ আমি বলছি, নাচ গান শোনার পর যখন সমালোচনা হচ্ছে, বিভিন্ন মিডিয়া যখন দেখাচ্ছে, তখন গিয়ে তিনি বিরোধী দলের নেতা গেছেন, রাজ্যপাল গেছেন, সেখানে গিয়ে করছেন, মহামান্য রাজ্যপাল চলে গেছেন, একটা জায়গাতে সমবেদনা জানাতে যাননি। অথচ এনাকেই দেখতাম যখন কোনো কিছু ঘটনা ঘটেছে, সামান্য ঘটনা ঘটলেও উনি গিয়ে পাশে দাঁড়িয়ে করতেন। আজকে কিন্তু সেই মানবিকতা তিনি হারিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে। তার এই অমানবিক কাজের যখন কেউ সমালোচনা করছে, তখন একটা ফেয়ার সাইকোসিসে ভুগছেন। উনি এমন একটা সেই রাজা ক্যানুইটের মতো হয়ে গেছে, উনি ভাবছেন উনি যা বলবেন তাই হবে। উনি নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে চলে এসছেন যে কোনো সমালোচনা সহ্য করতে পারছেন না। যে সংবাদপত্রগুলোকে এককালে উনি নিজের সপ্তাহে বলতেন, ওটা দেখবেন না, এই চ্যানেলটা দেখুন, এককালে তোমাকেও খুব প্রশংসা করেছে, কারণ তুমি তখন হয়তো ভেবেছিলে যে উনি যেটা করছেন তার মধ্যে কোনো নাটকীয়তা নেই, তার মধ্যে কোনো অভিনয় নেই, সেটা তো বাস্তব, এটা তখন খুব ভালো সমান। আর এখন তো তোমার নাম শুনলে বোধহয় কতগুলো গালাগালি তখন নেই। ধরুন একই রকম ভাবে, মানে আমি বলছি যে বিরোধী দল এবং সবার কাছে একেবারে একই চিঠি যেত, উনি সেই সুযোগটা তখন নিতেন না। তোমরা যেমন আজকে এখানে ওর বিরুদ্ধে বলছো, কালকে আমাদের যখন সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু বলবে, তুমি এই চ্যানেলে বলি বসি, আবার এখনই আমাকে তখন অ্যাকিউজ করবে। এটা তোমাদের ধর্ম, তোমরা তোমাদের কাজ করো, আমাদের এটা তোমাদের ধর্ম। কিন্তু যখন তুমি মমতার বিরুদ্ধে বলছো, আমি তখন তোমাকে বলবো সুমন তুমি হচ্ছে একদম সত্যি সংবাদপত্র জগতের দেবতা, আর যেমনি তুমি আমার বিরুদ্ধে বলবে, আমি বলবো না তুমি এটা একটা মানে চক্রান্তকারী, হ্যাঁ এটা তো আমি কনস্পিরেটর, এটা তো আমি বললে তো ঠিক হবে না। তো আজকে ঠিক তাই হয়ে গেছে। তুমি যখন সিপিএম এর অত্যাচারগুলো তুলে ধরেছো, তুমি যখন নন্দীগ্রামগুলো তুলে ধরছো, তুমি যখন সিংহের অত্যাচারগুলো তুলে ধরছো, তখন তোমার কিন্তু প্রশংসায় পঞ্চমুখ, তখন অন্য কাউকে দেখতে পাচ্ছে না, অন্য কাউকে আনতে দিচ্ছে না। আর আজকে যখন তুমি যখন আবার সেই অত্যাচারগুলো যখন আরেকজন করছে, যখন তুলে ধরছো তোমার দায়িত্ববোধ পালন করার জন্য দায়িত্বশীল একজন সাংবাদিক হিসাবে, তখন হয়ে যাচ্ছে তোমরা অ্যাকিউজড, তোমাদের মালিক হয়ে যাচ্ছে অ্যাকিউজড, যারা করছে। আমাদের সাংবাদিকতার কর্তব্য পালন করতে গিয়ে যদি সেটা হয়, আমাদের তাতে কোনো আপত্তি নেই, আমাদের কাজটা আমরা করেই যাব। তোমরা তো আমাদের, কিন্তু আমাদের কাছে যে প্রবলেমটা হয়ে গেছে, আজকে যদি এইরকম একটা মুখ্যমন্ত্রীকে আমি সুস্থ মস্তিষ্কের মুখ্যমন্ত্রী বলতে রাজি নই। কারণ যারা এই প্রতিষ্ঠানগুলোকে অ্যাকিউজ করে, যারা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে করে, তাদের কিন্তু কোনো কিছু যদি ভাবে এইভাবে মুখ্যমন্ত্রী পদে থেকে তার মন্ত্রিসভার সদস্য যদি বলে রাজ্যপালকে সবুজ কার্ড, এই কি হলুদ কার্ড দেখেছে এরপর রেড কার্ড দেওয়া হবে, তার মন্ত্রিসভার সদস্যরা যদি এই সমস্ত মন্তব্য করে, তার লেফটেন্যান্ট মুকুল রায় যদি এরকম মন্তব্য করে, তখন কিন্তু আমার মনে হয়
কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লোকেরা এই সরকার চালাচ্ছে বলে মনে হয় না, তাদের কিন্তু মানসিক বিকৃতি হয়েছে বলে মনে হয়। এটা আমি উদয়নবাবুর কাছে যাব যে আইন কি বলছে, সংবিধান কি বলছে, যে অচলাবস্থা আমাদের এই মুহূর্তে রাজ্যবাসীকে দেখতে হচ্ছে, যে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং শাসক দল এবং সরকারের সঙ্গে একেবারে মতবিরোধ, মনে হচ্ছে এটা ডেড এন্ড। দুটো পক্ষ তারা নিজেদের একেবারে যুক্তিতে অনড়, নিজেদের অবস্থানে অনড়। তাহলে পঞ্চায়েত ভোট কি তাহলে বিষ বাঁজলে? অন্ধ্রপ্রদেশে যেমন এই ধরনের একটা বিতর্কে পঞ্চায়েত ভোট দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, আমাদের রাজ্যে পঞ্চায়েত ভোটের ভবিতব্যটা তাহলে কি? আইন কি বলছে, আইনের কোন ধারায় কি লেখা আছে, সংবিধান কি বলছে, দেখাবো। পঞ্চায়েত নির্বাচন নিয়ে নজিরবিহীন সংকট। রাজ্য সরকার বনাম রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচনের দিনক্ষণ স্থির করার চূড়ান্ত এখতিয়ার কার, তাই নিয়ে রাজ্য রাজনীতির অলিন্দে জোর বিতর্ক। আর এই বিতর্কের মধ্যেই নজর কাটছে দুটি ধারা, পঞ্চায়েত আইনের 42 ও 137 নম্বর ধারা। মূলত এই দুটি ধারার উপর ভর করেই নিজেদের অবস্থানে অনড় সরকার কমিশন দুপক্ষ। রাজ্য সরকারের হাতিয়ার 42 নম্বর ধারা, রাজ্য নির্বাচন কমিশনের হাতিয়ার 137 নম্বর ধারা। 42 নম্বর ধারায় বলা হয়েছে, নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করে পঞ্চায়েত নির্বাচনের ভোটের দিন স্থির করবে রাজ্য সরকার। সরকারের যুক্তি হলো, আইন মেনে কমিশনের সঙ্গে আলোচনা করা হয়েছে, চিঠি চালাচালি করা হয়েছে, এবার রাজ্য সরকার দিনক্ষণ স্থির করতেই পারে। 42 নম্বর ধারায় কোথাও বলা নেই ভোটের দিনক্ষণ স্থির করার বিষয়ে কমিশনের পরামর্শ মানতে রাজ্য সরকার বাধ্য। উল্টো দিকে রাজ্য নির্বাচন কমিশনের আবার হাতিয়ার পঞ্চায়েত আইনেরই 137 নম্বর ধারা, যেখানে বলা হয়েছে, পঞ্চায়েত আইন ও এটির ভিত্তিতে তৈরি হওয়া বিধি অনুযায়ী ভোট করাতে গিয়ে যদি কোনো সমস্যা তৈরি হয়, তাহলে রাজ্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে। এই ধারায় আরও বলা হয়েছে, আইন ও বিধি অনুযায়ী ভোট করাতে প্রয়োজনে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে বিশেষ নির্দেশ জারি করতে পারে কমিশন। এছাড়াও সংবিধানের 243 ধারায় পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করার ব্যাপারে যাবতীয় ব্যবস্থা নেওয়ার অধিকার দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে। প্রশাসনিক মহলের মতে, রাজ্য সরকার একতরফাভাবে বিজ্ঞপ্তি জারি করে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করে দিতে পারে, কিন্তু নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি না করলে আবার ভোট প্রক্রিয়া শুরু করা যাবে না। অর্থাৎ সরকার যদি 2 দফায় ভোট গ্রহণের বিজ্ঞপ্তি জারি করে দেয়, কিন্তু কমিশন বিজ্ঞপ্তি জারি না করে, তাহলে এক জটিল পরিস্থিতি তৈরি হবে। সেক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনের সামনে আদালতের দ্বারস্থ হওয়ার সম্ভাবনাও খোলা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। আর তেমনটা হলে এক নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি হবে এ রাজ্য। এবিপি আনন্দ। উদয়নবাবু, একটাই প্রশ্ন থাকে এরপর, হোয়াট নেক্সট? না, এখানে আমাদের যেটা মনে করা দরকার সেটা হচ্ছে, একটু যদি আমরা ডিটেলে বিষয়টাকে একটু ধরবার চেষ্টা করি, একটু বড় মানে ক্যানভাসের মধ্যে ব্যাপারটাকে ধরবার চেষ্টা করি, তাহলে এই যে সিপিএম এর লোক বা আগের সরকারের আইন ইত্যাদি এই বিষয়গুলো এসে যাচ্ছে। প্রথমত এখানে একটা পরস্পর বিরোধিতা আছে। একটা হচ্ছে, মীরা পান্ডেকে বলা হচ্ছে সিপিএম আমলে তৈরি করা যে ব্যক্তি, মানে পদটা তাকে দেয়া হয়েছিল। আবার এই যে পঞ্চায়েত আইন বলা হচ্ছে, যে পঞ্চায়েত আইনগুলো, সেগুলোও কিন্তু বামফ্রন্ট আমলে হয়েছে বা রিভাইজড হয়েছে। বামফ্রন্ট আমলে স্টেট গভর্নমেন্ট পঞ্চায়েতটা তৈরি হয়েছে কংগ্রেস আমলে 1973। না, রিভাইজড হয়েছে, রিভাইজড হয়েছে এখনো হয়েছে। এটা নিয়ে আমি মার্জনা করবেন, খুব সিরিয়াস একটা বিষয়ের মধ্যে রসিকতা করতে হচ্ছে, যে বাজারে একটা রসিকতা চলছে যে তৃণমূল দলটারই তো জন্ম হয়েছে সিপিএম আমলে, তাদের অনেককে কি সিপিএম এর লোক বলা যায়? এটা একটা চলছে। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে, পঞ্চায়েত ব্যাপারটাকে একটু যদি আমরা বড় ক্যানভাসে দেখি, যেটা ধরুন 1882 সালে লর্ড রিপন প্রথম এই ধরনের মানে লোকাল বডিজ গুলো তৈরি করার কথা বলেন। পরবর্তীকালে মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় বা তার বক্তব্যে এই আইডিয়াটা কংগ্রেসের মধ্যে আসে, এবং 1935 সালে ভারত শাসন আইনে এটা প্রথম নেওয়া হয়, প্রভিন্সিয়াল লেজিসলেচার গুলো তারা লোকাল বডিজ করবে। বা পরবর্তীকালে স্বাধীনতার পর 2টো কমিশন হয়, একটা হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিশন, যেটা 1959 সালে তার রিপোর্ট দেয়, এবং তার ভিত্তিতে প্রথম পঞ্চায়েত নির্বাচন হয় রাজস্থানে 1960 সালে। এরপরে বা আপনার অশোক মেহতা কমিশন রিপোর্ট দেয়া হয় 1978 সালে, সেখানে আবার 2টার পঞ্চায়েত সিস্টেমের কথা বলা হয়। এই সব মিলে পশ্চিমবঙ্গ সরকার যেটা গ্রহণ করেছিল সেটা হচ্ছে ওই 3টার সিস্টেম, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, ত্রিস্তরীয় ব্যবস্থাটা নেওয়া হয়েছিল 73 সালের আইন অনুযায়ী।
তো সেইটা রিভাইজ হয়েছে পরবর্তীকালে। কিন্তু এইখানে যেটা বলা হচ্ছে যে 42 নম্বর ধারা বা 43 নম্বর ধারা পঞ্চায়েত আইনে, এইগুলোর থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ স্টেট ইলেকশন কমিশনের ব্যাপারটার এলো কিভাবে, এবং স্টেট ইলেকশন কমিশনের সাথে এই পঞ্চায়েত এবং লোকাল বডিজের যে ইলেকশনের যে সংযোগ, এই সংযোগটা কিন্তু এসছে 73 এবং 74তম সংবিধান সংশোধন থেকে। এটা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে প্রথমে এই ধারণাটা নিয়ে আসেন কিন্তু রাজীব গান্ধী। রাজীব গান্ধী চেয়েছিলেন যে একটা মানে যেহেতু তার দাদামশাই জওহরলাল নেহেরু, তিনি 1957 সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একটি সমাবেশে তিনি বলেছিলেন যে আমাদের তো অনেক ধরনের গণতন্ত্র শেখানো হয়, আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসি, কিন্তু তার বেসিক ফিচার্স, তার ফান্ডামেন্টাল নলেজটা তৈরি হবে পঞ্চায়েত থেকে। পঞ্চায়েত আর দ্য ফাউন্ডেশনস অফ আওয়ার ডেমোক্রেসি, এটা জওহরলাল নেহেরু 1957 সালে বলেছিলেন। রাজীব গান্ধীর মধ্যেই ধারণাটা ছিল যে পঞ্চায়েতটাকে খুব একটা ইনস্টিটিউশন হিসেবে ভারতবর্ষে তৈরি করবেন, এবং সেই জন্যই উনি যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন 1988 সালে তিনি একবার 64তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই জিনিসটাকে আনতে চেয়েছিলেন একটা কম্পোজিট স্ট্রাকচার হিসেবে পঞ্চায়েতকে, কিন্তু যে কোনো কারণেই হোক রাজ্যসভায় সেটা পাস হয়নি এবং ওটা করা যায়নি। রাজীব গান্ধীর মৃত্যুর পর 1992 এর যে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তার ফলে কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ফলে মিউনিসিপ্যালিটি ইত্যাদি, এবং আমাদের সংবিধানে 11th শিডিউল এবং 12th শিডিউল অ্যাডেড হলো। এইখানে কিন্তু স্টেট ইলেকশন কমিশনের জায়গাটা, স্টেট ইলেকশন কমিশন তার পুরো শক্তিটা গ্রহণ করছে সংবিধানের 73 এবং 74তম সংশোধন আইন থেকে। এটা কিন্তু অন্য কোনো কিছু থেকে স্টেট ইলেকশন কমিশনের জন্ম হচ্ছে এই কনস্টিটিউশনের এই অ্যামেন্ডমেন্ট করে, এই পার্ট 9 and part 10, part 9 and part 10, part 9 pertains to পঞ্চায়েত and part 10 এইখানে কিন্তু আগে ছিল স্টেট ইলেকশন কমিশন তার সমস্ত স্ট্রেংথ, এবং স্টেট ইলেকশন কমিশনই যে এই পুরো নির্বাচনটার মূল দায়িত্বে, সেহেতু সেই শক্তিটা পুরোপুরি কিন্তু এই সংবিধান সংশোধন থেকেই গ্রহণ করা হচ্ছে। কাজে স্টেট ইলেকশন কমিশনের জায়গাটা একেবারে সাংবিধানিক, এবং এটাকে কোনোভাবে বিলিটল করার কোনো জায়গা নেই, কোনোভাবে ছোট করার কোনো জায়গা নেই। কিন্তু রাজ্য সরকারের এখানে ভূমিকা কি? রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের এই ব্যবস্থাটা করা হয়েছে যে রাজ্য সরকার ডেট ফিক্স করবে ইন কনসালটেশন উইথ দ্য স্টেট ইলেকশন কমিশন। তাতে ডেট ফিক্স করার সাথে তো নির্বাচন পরিচালনার কোনো সম্পর্ক নেই। আপনি দেখুন 324 নম্বর ধারায়, যেখানে ইলেকশন কমিশনকে, কেন্দ্রীয় ইলেকশন কমিশনকে বিধানসভা, লোকসভা, রাজ্যসভা, প্রেসিডেন্টের ইলেকশন ইত্যাদি সমস্ত যে বড় নির্বাচনগুলোর দায়িত্ব দেওয়া হয়েছিল, সেইখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে ইলেকশন কমিশন এই বিষয়ে শেষ কথা বলবে, ডেট ঘোষণা করবে এবং পুরো নির্বাচনটাকে কন্ডাক্ট করবে, ইলেকটোরাল রোল তৈরি করবে, সবকিছু সেন্ট্রাল ইলেকশন কমিশন করবে। এখানে উদয়নবাবু আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে ধরুন রাজ্য সরকার বললো যে আমার ডেট ফিক্স করার কথা, আমি এই 26-28 বা ব্লা এই 24-27 এই দুটো ডেট ফিক্স করে দিলাম, এবার তুমি নির্বাচন করো। না, এইখানেই তো মূল সমস্যাটা এই জায়গাটাতেই, যে স্টেট ইলেকশন কমিশন তো পুরো ইলেকশনটাকে কন্ডাক্ট করবে। 324 নম্বর ধারায় যেমন বলা হচ্ছে সেন্ট্রাল ইলেকশন কমিশন করবে, তেমন 243 এর জিতে বলা হচ্ছে এইটা রাজ্য সরকার পঞ্চায়েত করবে, এবং কেতে বলা হচ্ছে এটা বলে দেওয়া আছে স্টেট ইলেকশন কমিশনকে দেওয়া আছে। এবং এটা কিন্তু একদম ম্যান্ডেটরি, কনস্টিটিউশনালি ম্যান্ডেটরি যে পুরো নির্বাচনটা কন্ডাক্ট করবে স্টেট ইলেকশন কমিশন, নোটিফিকেশনটা ওরাই জারি করবে। এবং রাজ্য সরকার, একটা প্রশ্ন, তুমি যেটা বলছো ঠিকই, নির্বাচন তো অবশ্যই পরিচালনা করবে স্টেট ইলেকশন বোর্ড, ইলেকশন কমিশন। এখন নির্বাচনের দিন ঠিক করার অধিকার কার? তুমি নিজেই বলছো যে এটা স্টেট ইলেকশন কমিশনের। না, এটাকে ওইভাবে দেখলে হবে না, এবার ওইভাবে দেখলে হবে না। সেটা হচ্ছে স্টেট, কিন্তু রাজ্য সরকারের হাতে রয়েছে, হতে পারে, কিন্তু রাজ্য সরকার যদি, এখানে কিন্তু বলা আছে 42 নম্বর যে জায়গাটাতে, সেখানে বলা আছে যে রেশনাল তার ক্লজগুলো দেখাতে হবে কোন রিজনের ভিত্তিতে রাজ্য সরকার চাইছে এই দুটো ডেট। আচ্ছা ফাইন, এখানে আমি আপনার সবার কাছে, দুজনের কাছে তো বটেই প্রশ্ন থাকবে যে ধরা যাক রাজ্য সরকার ডেট ঘোষণা করে দিল একতরফা ভাবেই, এবং সেই বিষয়ে সেক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনার কি বলতে পারে, বা কমিশনের তরফ থেকে বলা যেতে পারে যে আমরা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করলাম না, তার কারণ ইন কনসালটেশন হয়নি, বা আমরা সহমত নই রাজ্য সরকারের যুক্তিগুলো 2 দিনে বা 3 দিনে করার, এক্ষেত্রে 2 দিনে করার রাজ্য সরকারের যুক্তিগুলোর ক্ষেত্রে 1, 2 হচ্ছে তার বিরুদ্ধে বা পরবর্তী পদক্ষেপ হিসেবে আদালতে চলে যেতে পারে। না, স্টেট ইলেকশন কমিশনের আদালতে যাওয়াটা অনেক বড় ব্যাপার, সেটা বড় কথা না। কিন্তু স্টেট ইলেকশন কমিশন যদি বলে যে এই নির্বাচনটা আমরা কন্ডাক্ট করতে পারবো না এইভাবে,
এটা যদি বলে তাহলে কিন্তু রাজ্য সরকারের কিছু করার নেই, এখানে হাত পা বাঁধা, তারা ডেট ঘোষণা করে দিল, কিন্তু স্টেট ইলেকশন নির্বাচন কমিশন এমনি গভর্নমেন্টকে ডিফাই করতে পারে না, যেহেতু রুলটা আছে, কিন্তু নির্বাচন কমিশন তার নির্বাচনকে অবাধ এবং নিরপেক্ষ করতে গিয়ে যদি পরিবেশ তৈরি করতে না পারে, তখন সেই গ্রাউন্ডে সে বলতে পারে যে এই গ্রাউন্ডে আমার পক্ষে, কারণ ভোটারদের নিরপেক্ষভাবে ভোটদানের অধিকার আমি দিতে পারছি না, একদিনে ভোট করলে আমার এই পক্ষে এই অসুবিধাগুলো আছে, আমার নির্বাচনের পরিচালনা করতে প্যারামিলিটারি ফোর্স দরকার, যে ডিজি বলছে আর্ম ফোর্স দ্বারা দিতে পারবো না, এই অবস্থায় অবাধ এবং সুষ্ঠু, এবং এইখানে যেটা শোনা যাচ্ছে যেটা হচ্ছে যে দুদফা যে নির্বাচনের কথা রাজ্য সরকার বলছে, সেখানে রাজ্য সরকার যে যুক্তিটা দিয়েছে যে প্রথম দফায় হবে ওই কংগ্রেসের প্রাধান্য আছে যে জেলাগুলোতে, সেই জেলাগুলোতে, দ্বিতীয় দফায় হবে দক্ষিণবঙ্গে। এই রিজনটা স্টেট ইলেকশন কমিশন গ্রহণ করছে না, এবং স্টেট ইলেকশন কমিশন বলছে রাজনৈতিকভাবে মান্নানদাদের কংগ্রেসের এইভাবে কিন্তু স্টেট ইলেকশন কমিশন কন্ডাক্ট করতে পারবে না নির্বাচন। স্টেট ইলেকশন কমিশনের ওপরেই কিন্তু মূল দায়িত্বটা নির্বাচনটা করার। কাজে এখানে তারা যদি বলে যে আমরা এইভাবে পারবো না, তখন কিন্তু একটা ধারাতে কিন্তু একটা কথা পরিষ্কারভাবে বলা আছে, সেটা হচ্ছে যে রাজ্য সরকারের যে দিন ঘোষণা, সেটা সম্পর্কে যদি স্টেট ইলেকশন কমিশনের কোনো আপত্তি থাকে, তারা পুনর্বিবেচনার আর্জি রাজ্য সরকারের কাছে করতে পারে। এখন পুনর্বিবেচনার আর্জি যেটা যদি খারিজ হয়ে যায়, তাহলে কিন্তু রাজ্য সরকার সেটা করেছে, অলরেডি করেছে। না আমান বাবু, কিন্তু একটা জিনিস হচ্ছে খালি ডেট ঘোষণার উপরে ফিক্স করতে বিষয় না, মূলত বিষয়টা হচ্ছে আজকে যে আলোচনা, মানে ইলেকশন বিতর্কটা কিন্তু একটা জিনিস হচ্ছে ডেট ঘোষণা, এই ডেট ঘোষণা করা নিয়ে একটা বিতর্কের জায়গা, আর দ্বিতীয়ত হচ্ছে যে সেন্ট্রাল উদাহরণ দিয়ে বলছি সুমন, ইলেকশন কমিশন তার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার তার রেসপন্সিবিলিটি। এই জন্য থেকে হোল্ডা ইলেকশন মানে এই নয় যে ডেট ডিক্লেয়ার করে দেবো, ব্যালট পেপার দিয়ে দেবো, তা নয়। নির্বাচন কমিশন যদি দেখে, যেমন মিস্টার লিঙ্গডো দেখেছিলেন, লিঙ্গডো গুজরাটের ক্ষেত্রে বলেছিলেন ল অ্যান্ড অর্ডার যতক্ষণ না মেনটেন হয় ততক্ষণ আমি ইলেকশন করবো না, এবার পরিষ্কার বলে দিচ্ছে, তাকে কেউ করতে পারে। আজকে ইলেকশন কমিশন যদি এটা বলে দেয়, ইলেকশন কমিশন যদি বলে দেয় যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার পরিবেশ নেই, নির্বাচন কমিশনের এক্ষেত্রে কিন্তু অধিকারটা নেই, ইলেকশনের ডেট ঘোষণার অধিকার কিন্তু স্টেটে ডেট ঘোষণা করতে পারে, পার্থক্য কিন্তু রয়েছে। আমি একটু বলি, আমি কনস্টিটিউশন দিয়ে শুরু করছি। আপনারা যেমন সেকশন 42 আর সেকশন 137 বলেছেন, কনস্টিটিউশনের কথাটা এখনো বলেননি, এবং কনস্টিটিউশনে খুব পরিষ্কার করে বলা আছে, যেহেতু আমি আগে বলছিলাম, the state election commission was born because of this constitution, এবং অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে হয়েছে। পঞ্চায়েত ইলেকশন তো আগেও হয়েছে, তার আগেও হয়েছে, তার আলাদা স্টেটের আইনে হয়েছে। এবং এখানে যেটা বলা হয়েছে পরিষ্কার করে, কতগুলো বেসিক অ্যাসাম্পশন থাকে, যে তার মধ্যে এটা এখানে পরিষ্কার 243K তে বলেছে যে সুপারিনটেন্ডেন্টস ডিরেকশন এন্ড কন্ট্রোল অফ প্রিপারেশন অফ ইলেকট্রাল রোলস ফর and the conduct of all elections to the panchayat shall be vested in the state election commission, consisting of a state election commissioner to be appointed by the governor. এবং এখানে লাস্টে বলবো সাব ক্লজ 4 বলেছে, সাবজেক্ট টু দি প্রভিশনস অফ দি কনস্টিটিউশন দ্য লেজিসলেচার অফ দি স্টেট মে বাই ল এটা করতে পারে। সেই লটা করেছেন, যার সেকশনগুলো আপনি উল্লেখ করেছেন 42 এবং 137, কিন্তু মেইন ফোর্সটা আসবে এই 243K থেকে, কনস্টিটিউশন থেকে। এবং এখানে আমি আরেকবার পড়ছি আপনাকে, যে ক্লজ 4 যেটা 243K এর ক্লজ 4 বলা সাবজেক্ট টু দি প্রভিশনস অফ দিস কনস্টিটিউশন। এখানে আমার মতে, অ্যাজ এ লিগ্যাল ওপিনিয়ন বলছি, ইট ইজ দি রেসপন্সিবিলিটি of the state election commission to conduct the election in the best fair way, এবং যদি সে মনে করে সে ফেয়ার হচ্ছে না, তাহলে কিন্তু ইলেকশন কমিশন স্টেটকে এটা ভাবতে হবে। এমন একটা সিচুয়েশন হবে কেন, সেক্ষেত্রে কি হবে, এমন একটা সিচুয়েশন হবে কেন, আমরা কোনো হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর দেবো না আমি, এমন একটা সিচুয়েশন হবে কেন, দেয়ার শুড বি এ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্রিসিয়েশন, যে স্টেট ইলেকশন কমিশন বলছেন কি কারণে আমি 2 দিনের জায়গায় 3 দিন করব, সেটা তো উনি বলেছেন, এবং সেটা তো অনুধাবন করতে হবে। না, এটা না আমি বলি দুপক্ষের যুক্তি দিয়েছে, এবং হাইপোথেটিক্যাল আর নয়, এই বিবাদটা একেবারে স্পষ্ট। এইবার কি এসেছে যে নির্বাচন কমিশন যখন মনে করেছে যে পিস নেই,
অতএব 3 দিনে ভোট করতে হবে এবং আধা সামরিক বাহিনী দিয়ে ভোট করতে হবে, তখনই গভর্নমেন্ট তার রিয়াকশনটা জানিয়ে বলেছে ভোট 2 দিনে করতে হবে আর আমার পুলিশ আমার পুলিশই ভোট করবে। এই কথাটা 2008 যদি কিছু খারাপ হয়ে থাকে সেটাকে ফলো করতে হবে না, সেটা কথা নাই। তাহলে বলছেন কেন এই জিনিসটা হয়েছে? সব বলবেন না কি হয়েছে। না না 2000 আমি বলি সেই সময় ইলেকশনটা এটাতে ফেয়ার এন্ড ফ্রি ইলেকশন করার জন্য এই ডিফারেন্স হয়েছে 2008 করার দরকার। 2008 এ কি এই ডিফারেন্স হয়েছে? 2003 এ ইলেকশন কমিশন কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল স্টেট ইলেকশন কমিশন, যেটা রাজ্য সরকার বাতিল করে দিয়েছিল স্টেট গভর্নমেন্টের সঙ্গে। এবং ওই সিঙ্গুর নন্দীগ্রামের পরিপ্রেক্ষিতে যদি রাজ্য সরকার মনে করে আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক আছে, তাহলে এক্ষেত্রে রাজ্য সরকার ক্লেম করতেই পারে না। একটা উত্তর দিন না, 2003 বা 2008 বলছেন এই দুটো নির্বাচনে স্টেট ইলেকশন কমিশনের সাথে স্টেট গভর্নমেন্ট কি এই জায়গায় গেছিল? না না 2008 স্টেট গভর্নমেন্ট কি ইলেকশন বাতিল করেছিল? না না কেন্দ্রীয় বাহিনী বাতিল করেছিল এবং সেখানে রাজ্য পুলিশ দিয়ে এবং অস্থায়ী পুলিশ দিয়ে নির্বাচন করা হয়েছিল। এটা তো ইতিহাস বলছে। আমরা জানতে চাইছি 2008 এটা ইতিহাস ইলেকশন কমিশন এবং স্টেট গভর্নমেন্টের আজকে যে নন্দীগ্রামের পরিপ্রেক্ষিতে আপনি বলতে পারেন আইন শৃঙ্খলা হয়েছিল নিয়ন্ত্রণে, তাহলে এই সরকার তো অবশ্যই ক্লেম করবে আইন শৃঙ্খলা। অন্য কথা জানতে চাইছিলাম আপনার কাছে, এই 2003-2008 আজকের সিচুয়েশনটা কি তৈরি হয়েছিল? ইয়েস অর নো? কিসের আজকে সিচুয়েশন? আজকে আরো খারাপ। 2008 আগে আরো খারাপ সিচুয়েশন ছিল, অবশ্যই এই আইন শৃঙ্খলার পরিস্থিতি আরো খারাপ ছিল। আমি যাব তার আগে দেখে নেব কংগ্রেসের মুখপাত্র রেণুকা চৌধুরী ঠিক এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বনাম মীরা পান্ডে এই বিবাদ নিয়ে আজকে নয়াদিল্লিতে ঠিক কি বলেছেন। I can only say that she is very gifted in finding new avenues of attack. I don't know who will be the next target or who will and how the people of Bengal accept this. So let us see how this plays out and what is deemed as democracy in Bengal. Let us see. We will all be witness to that. আপনাদের দেখাবো যে দুপক্ষের যে যুক্তির কথা আমরা বারবার বলছি, রাজ্য সরকারের তরফ থেকেও কিছু যুক্তি দেওয়া হয়েছে, অন্যদিকে নির্বাচন কমিশনের তরফ থেকে, রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট কিছু যুক্তি দেওয়া হয়েছে। পাশাপাশি রাখি আপনাদের সামনে। যুদ্ধ চরমে, রাজ্য নির্বাচন কমিশনকে সরাসরি আক্রমণের পথে শাসক দল, কিন্তু শাসকের হুঙ্কারের মুখেও অবিচল সংবিধান স্বীকৃত এই স্বশাসিত সংস্থা। ফলে চিঠি পাল্টা চিঠি চলছে। এক নজরে দেখে নেওয়া যাক পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ নিয়ে রাজ্য সরকারের ইচ্ছা এবং কমিশনের যুক্তির মধ্যে যে সংঘাত, তার ঘটনা পরম্পরা। রাজ্য সরকারের প্রথম ইচ্ছে ছিল ফেব্রুয়ারিতে পঞ্চায়েত নির্বাচন করা, কিন্তু রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দেয় এটা করা সম্ভব নয়। যুক্তি হিসেবে তারা দেখায় সংশোধিত ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে 21শে জানুয়ারি, তারপর কমিশনের আরও সময় লাগবে আসন পুনর্বিন্যাসের জন্য। এরই মধ্যে ফেব্রুয়ারিতেই মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই পঞ্চায়েত নির্বাচন করা সম্ভব নয়। এরপর রাজ্য সরকার এপ্রিল মাসে কেন্দ্র বাহিনী ছাড়া এক দফায় ভোট করানোর জন্য রাজ্য নির্বাচন কমিশনকে বলে, কিন্তু তা খারিজ করে দেয় কমিশন। জানিয়ে দেয় রাজ্যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ করাতে গেলে 3 দফায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে করাতে হবে। এরপর ফের রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে সরকার 24 এবং 27 এপ্রিল 2 দফায় ভোট গ্রহণের জন্য বলে। নিরাপত্তা বাহিনী প্রসঙ্গটি অনুল্লেখিত রাখা হয়, কিন্তু তাতেও না করে দেয় কমিশন। জানিয়ে দেয় আধা সামরিক বাহিনী মোতায়েন করে 28 এপ্রিল, 2 মে এবং 6 মে এই 3 দফায় নেওয়া হোক পঞ্চায়েত ভোট। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের এই প্রস্তাব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হয়নি, তার প্রমাণ মুকুল রায়ের নজিরবিহীনভাবে মীরা পান্ডেকে আক্রমণ। সূত্রের খবর 2 দফাতেই পঞ্চায়েত নির্বাচন করানোর সিদ্ধান্ত অনড় থেকে 15 তারিখের পরে বিজ্ঞপ্তি জারি করে দিতে পারে রাজ্য সরকার। খুব শীঘ্র চিঠি দিয়ে বিষয়টি কমিশনকে জানিয়েও দেওয়া হবে। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শ্রমিকের কাছে আসবো। শ্রমিক, এই মুকুল রায় ঠিক যেমনটা বলছে যে তার একটা ইঙ্গিত যে বামেদের হার মীরা পান্ডে দেখতে পারবেন না বলে ফেব্রুয়ারিতে তাদের কথা মতো, তাদের ইচ্ছে মতো ভোট করেননি, সেটাকে পিছিয়ে দিয়েছেন। তাই যদি হয় তাহলে ধরো কিছুদিন আগে আমরা জানি হলদিয়া পুরো ভোট, নলহাটি, কুপাস ক্যাম্প, ধূপগুড়ি, দুর্গাপুর, যার মধ্যে ধূপগুড়ি, দুর্গাপুর, নলহাটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হলো। সেক্ষেত্রে এই প্রশ্ন ওঠেনি যে মীরা পান্ডে পক্ষপাত দুষ্ট বা বামেদের লোক। কলকাতায় বা ধরো 2009 সেপ্টেম্বরে জোট ক্ষমতা এলো শিলিগুড়ি পুরসভায়, বহু বছর পর, বহু দশক পর। তো সেক্ষেত্রে তোমার কি মনে হয়, মানে তখন কেন এই প্রশ্ন ওঠেনি যে মীরা পান্ডে বামেদের হার দেখতে পাচ্ছেন না বা বামেদের হয়ে কাজ করছেন, পক্ষপাত? আমি যেহেতু
এই প্রথম নীরবতা ভঙ্গ করছি, তাই দীর্ঘক্ষণ কারার আলোচনায় আমি ইন্টারফেয়ার করিনি। আমার মনে হচ্ছে আমরা একটা অদ্ভুত আলোচনার মধ্যে জড়িয়ে পড়েছি, যে বিতর্ক আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় দেখা যায়, কারণ এটা পশ্চিমবঙ্গের একটা ধারা আছে। কেউ গুপ্ত প্রেস পঞ্জিকা মেনে চলেন, কেউ বিশুদ্ধ সিদ্ধান্ত মেনে চলেন। তা আমরা দিনক্ষণের একটা জটিলতার মধ্যে ঢুকে পড়েছি, সেখান থেকে বেরোতে পারছি না। প্রশ্নটা হলো নির্বাচন করার মতো পরিবেশ। আমরা আমাদের দলের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে গিয়ে 5 দফায় পঞ্চায়েত নির্বাচন করবার দাবি জানিয়েছিলাম। উনি বলেছেন 5 দফায় করা সম্ভব নয়, কিছু বুঝিয়েছেন উনি ওনার জায়গা থেকে। 3 দফায় উনি পঞ্চায়েত নির্বাচন করতে চান। আমরা সেই অবস্থাকে সমর্থন করেছি। ফেব্রুয়ারিতে ভোট হবে কি মেতে ভোট হবে, কে দিনক্ষণ স্থির করবে এটা বড় কথা নয়। আসল জিনিসটা হলো এ রাজ্যে এখন শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচন করবার পরিবেশ আছে কিনা। মুকুল রায় হঠাৎ মাঠে নামলেন, রবার্টো কার্লোসের মতো একটা বিরাট দূরপাল্লার শট নিলেন, বারে লেগে ফিরে এলো। তারপরে পঞ্চায়েতের যিনি মন্ত্রী আছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বর্ণময় চরিত্র, সম্ভাবনার শিল্পী। একদিকে রোনাল্ডোর শারীরিক ক্ষমতা, অন্যদিকে মেসি স্কিল, সুব্রত মুখার্জি। আজকে তার একটু ছোঁয়া আপনারা পেয়েছেন, যে কোনো সময় দেখবেন উনি উঠে আসবেন। এখন একটু হাফ লাইনে আছেন, কিন্তু মুহূর্তের মধ্যে পেনাল্টি বক্সের ওপরে পৌঁছতে খুব একটা বেশি সময় লাগবে না। এই সরকার, আপনারা টিভি চ্যানেলে বলছেন নজিরবিহীন আক্রমণ। কোথায় নজিরবিহীন? এটা তো পরম্পরা, ওয়াজেদ আলী, চলছে, চলবে। যতদিন মমতা ব্যানার্জির কাছে ব্যান্ডেড আছে ততদিন এটা চলবে। কিন্তু প্রথম থেকে শুরু হয়ে গেছে প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ, প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দলের কণ্ঠরোধ, বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে কুৎসা প্রচার, বিভিন্ন রাজনৈতিক দলকে সিপিআইএমের এজেন্ট বলা। বাম জমানায় কে কোথায় নিয়োগ হয়েছেন, আর তৃণমূল কংগ্রেসের জমানায় যারা নিয়োগ হচ্ছেন তারা কি তৃণমূল কংগ্রেসের লোক? সরকার একটা প্রবাহমানতা, সরকার একটা কন্টিনিউইটি। যদি এর প্রতি নির্বাচিত জনপ্রতিনিধিদের, যদি এর প্রতি সরকারের প্রতিনিধিদের কোনো শ্রদ্ধা না থাকে, সমর্থন না থাকে, তাহলে সামগ্রিকভাবে আইনের শাসনটাই একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে যাবে। এ রাজ্যের কলেজ নির্বাচন পরিচালনা করতে পারছেন না শান্তিপূর্ণভাবে। আমি একথা একবারও বলছি না যে এর আগে পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, কারণ আমাদের অতীতের অভিজ্ঞতা আছে। আমরা রবীন্দ্রদেবের অসামান্য পোল করা বা স্কিল যে, সেটার সঙ্গে আমরা পরিচিত। একটার পর একটা নির্বাচন হয়েছে। নির্বাচনের পরে আপনারা সাংবাদিকরা বলেছেন 2-1টি বিক্ষিপ্ত বোমাবাজির ঘটনা ছাড়া ভোটদান পর্ব ছিল মোটামুটি শান্তিপূর্ণ। আমরা বলেছি এ শান্তি শ্মশানের শান্তি, রবীন্দ্ররা বলেছেন পরাজিতের আর্তনাদ। আমরা 1998 সালে আমাদের পার্টি অফিস জ্বলেছে, কর্মী খুন হয়েছে। 2003 সালে আমরা আক্রান্ত হয়েছি। 2003 সালে প্রায় 20,000 মতো আসরে বিরোধী রাজনৈতিক দল কোনো প্রার্থী দিতে পারেনি। প্রয়াত অনিল বিশ্বাস বলেছিলেন তৃণমূল স্তর থেকে কংগ্রেস, বিজেপি বা তৃণমূল কংগ্রেসের মতো দলগুলো তাদের সম্পর্ক ছিন্ন করে ফেলেছে, তাই তারা নির্বাচনে প্রার্থী দিতে পারেনি। এই যে একটা শান্তিপূর্ণ ভোটের প্রক্রিয়া, নিঃশব্দ ভোটের প্রক্রিয়া, এই প্রক্রিয়া তো চলছে, কিন্তু এই লিগ্যাসি থেকে তো আমরা মুক্তি চাই। তার জন্যই তো এখানে তথাকথিত একটা পরিবর্তনের নামে পালাবদল হয়েছিল। কিন্তু আমরা আজকে কি পেলাম? আপনারা বলছেন মুখ্যমন্ত্রী কারোর প্রতি শ্রদ্ধা করছেন না, তিনি সংবাদ মাধ্যমকে আক্রমণ করছেন। মুখ্যমন্ত্রীর একটা নিজস্ব ঘরানা আছে। আমি বারবার বোঝাতে চাই যে আমার কথা কেউ বুঝতে পারছেন না। মুখ্যমন্ত্রীর নিজস্ব ঘরানা আছে। মুখ্যমন্ত্রী সর্বব্যাপী, জলে স্থলে অন্তরিক্ষে তিনি আছেন। তিনি আমাদের চেতনে আছেন, অবচেতনে আছেন। তিনি আজাদের মৃত্যুর তদন্তের দাবিতে আছেন, তিনি কিষাণজির নিধনে আছেন। তিনি আছেন, তিনি থাকবেন, কারণ তার কাছে ম্যান্ডেট আছে। এখন নির্বাচন যদি সমস্ত বিরোধী রাজনৈতিক দল যারা আছেন তারা শান্তিপূর্ণভাবে করতে পারেন, তারা যদি অবাধে ভোটদান করতে পারেন, নমিনেশন ফাইল করতে পারেন, আবার বাইক বাহিনীর রক্তচক্ষুকে উপেক্ষা করে ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছতে পারেন, তাহলে এখানে গণতন্ত্র সুরক্ষিত হবে। আমরা ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার কথা বলছি। আমরা বলছি ক্ষমতাকে কুক্ষিগত কোনো রাইটার্সে করা যাবে না, ক্ষমতাকে ছড়িয়ে দিতে হবে পঞ্চায়েতের মাধ্যমে। একটু আগে উদয়ন বললেন রাজীব গান্ধীর স্বপ্নের কথা, 1957 সালে পণ্ডিত নেহরুর ভাষণের কথা। মহাত্মা গান্ধীর গ্রাম স্বরাজকে কংগ্রেস হয়তো গান্ধীজিকে গ্রহণ করেছে, কিন্তু গান্ধীজির স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেনি। দলহীন গণতন্ত্র তো অনেক দূরের কথা। পঞ্চায়েতে স্থানীয় মানুষের হাতে ক্ষমতা দিতে এই সরকার অপারগ। তারা সমস্ত ক্ষমতাটা যেরকম আজকে মুখ্যমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত হয়ে গেছে রাইটার্সে, ঠিক সেইভাবেই ওই আমলাতন্ত্রের ওপর নির্ভর করে আজকে বিডিও, এসডিও, ডিএমদের হাতে কুক্ষিগত করে দেওয়া হচ্ছে। তাহলে যে রাজনৈতিক দলের এই ক্ষমতার বিকেন্দ্রীকরণের যে তত্ত্ব,
যে রাজনৈতিক দলের প্রশাসনিক অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের যে মূল ভিত্তি, সেই পঞ্চায়েত ব্যবস্থার উপরে কোনো আস্থা নেই, সেই রাজনৈতিক দল আক্রমণ করবে না সংবাদ মাধ্যমকে। এটাই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এর বাইরে যদি কিছু হয় সেটাই অস্বাভাবিক। আমরা তো এগুলো দেখে অভ্যস্ত আছি এবং এগুলো এখন চলবে। এর বিরুদ্ধে কথা বলে লাভ নেই। আর 34 বছর আগে কি হয়েছে এটা টেনে আর কোনো লাভ নেই, কারণ মানুষ সিপিআইএম এর বিরুদ্ধে ভোট দিয়েছে, প্রত্যাখ্যান করেছে। বিগত নির্বাচন সিপিআইএম এর ভোট বাড়েনি। 3টে বিধানসভার উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী কারা চেয়েছিল? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাদের প্রশাসন বলছে যে জঙ্গলমহলে আবার মাওয়িস্টরা রিগ্রুপিং করছে। তারা একথা বলছেন, আনঅফিশিয়ালি বলছেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নামে বেনামে হুজি অ্যাক্টিভ আছে, জামাতের লোকজন বর্ডার পেরিয়ে ঢুকছে। প্রত্যেকটা বর্ডারিং ডিস্ট্রিক্টের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অত্যন্ত খারাপ অবস্থা। আজকে ক্যানিংয়ে 250 মানুষের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, তারা কেউ এফআইআর করে নিজের নাম লিখতে ভয় পাচ্ছেন। এই একটা আতঙ্কের পরিবেশ আছে। আমি বলছি না যে জঙ্গলের রাজত্ব, আমি বলছি না সব শেষ হয়ে গেছে, আমি বলছি না যে এই সরকার কিছুই করতে পারছে না, এরকম কিছু হচ্ছে না। আমরা বাজেট দেখছি, কিন্তু বাজেটের আলোচনা বিভিন্ন দিকে আমরা কি দেখতে পাচ্ছি? কবিতার সংকলন, বাজেট বক্তৃতা কবিতার সংকলন। কোথা থেকে আসছে তার কোনো অতীতের স্মৃতি নেই। আমরা দাঁড়িয়ে আছি যে বর্তমানের যে জায়গাটায়, সেটার কিন্তু সেই বাস্তবতার স্পর্শটা এই সরকার নিতে পারছে না। এটা যেটা প্লেইং টু দ্য গ্যালারির মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন আর সে জায়গায় নেই। এখন হচ্ছে কোনো ধরনের কোনো বিরোধী কণ্ঠস্বরকে এই সরকার সহ্য করতে পারে না। আর সরকারও যদি সহ্য করে, মমতা ব্যানার্জি যদি মেনে নেন, মুকুল রায়ও যদি মেনে নেন, সুব্রত মুখার্জি, পার্থ চ্যাটার্জিরাও যদি কোনো নির্দেশ দেন, সেইটা পার্কুলেট করে গ্রাসরুট লেভেলে যাবে না। কারণ তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তর আজকে অন্য রাজনৈতিক দলের কর্মীদের দখলে চলে গেছে। যারা রাজনৈতিক কর্মী নয়, তারা যে যার মতো আক্রমণ চালিয়ে যাচ্ছে। তার দায়িত্ব আজকে এসে মমতা ব্যানার্জির ওপরে পড়ছে। তার দলকে আগে নিয়ন্ত্রিত করতে হবে, তারপরে সরকার ঠিক করে পরিচালনা করতে পারবেন। হ্যাঁ, আমি নরেন্দ্রের কাছে যাবো, কিন্তু তার আগে একটা তৃণমূল কংগ্রেসের যদি কেউ এখানে থাকতেন, তার একটা আর্গুমেন্ট থাকতো, যেটা আমার মনে হয়েছে সুব্রত মুখোপাধ্যায় কয়েকদিন আগে বলছিলেন যে 3 দফায় নির্বাচন হয়েও 25 জনের মৃত্যু হয়েছে বাম আমলে। তো সেখানে 3 দফায় নির্বাচন হলে এখন কোনো হিংসা হবে না, কারোর মৃত্যু হবে না, এটা কি গ্যারান্টি দেওয়া যেতে পারে? যদি দেওয়া যেতে পারে, তাহলে 3 দফায় কেন 6 দফাতেও সুব্রত মুখার্জি বা তৃণমূল কংগ্রেসের আপত্তি নেই? কি বলবেন নরেন্দ্র? আমি যে তৃণমূল কংগ্রেস আদৌ ভোট করবে কি না এই কথা আমি আসছি, তার আগে বলে নিই। মিস্টার উদয়ন বন্দ্যোপাধ্যায় বললেন প্রথম মহাত্মা গান্ধী 21 সালে হরিজন পত্রিকায় গ্রামীণ স্বরাজের কথা বলে, এবং এটাকে পূর্ণতা পায় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে হরিশপুরা কংগ্রেসের সুভাষচন্দ্র সভাপতির ভাষণ, যে গ্রামীণ স্বরাজটা প্রতিষ্ঠা করতে হবে, কংগ্রেসের এটা লক্ষ্য। এটা হরিপুরা কংগ্রেসের সুভাষচন্দ্র তারপরে বলে, কিন্তু 27 সালে গান্ধীজি হরিজন পত্রিকায় লিখেছিলেন আর্টিকেল একটা। এবং তারপর থেকে, স্বাধীনতার পর থেকে কংগ্রেস 60-এর দশক পর্যন্ত ভাবেনি গ্রামীণ পঞ্চায়েতি ব্যবস্থা করতে হবে। এবং পশ্চিমবাংলায় ইউনিয়ন বোর্ড ছিল, বাড়ির দাওয়ায় বসে ইউনিয়ন বোর্ড চালাতো জমিদারেরা। লেফট ফ্রন্ট গভর্নমেন্ট আসার পর তার বড় অ্যাচিভমেন্ট যে আমাদের সমবায় ব্যবস্থা যেমনি 3 স্তরে, গ্রামীণ সমবায়, জেলা সমবায়, রাজ্য সমবায়, সব কটাই সমবায় 3 স্কেলে আছে। গ্রামীণ সভ্যতা, আইন, নিয়ম, সরকার চালানোর জন্য আমাদের এই রাজ্যে বামপন্থীরা 70 দশকে যখন ক্ষমতা এলো, ফার্স্ট কাজ হলো গ্রামীণ মানুষের অধিকার দাও। পঞ্চায়েতি রাজ কায়েম হলো এবং পঞ্চায়েতি ব্যবস্থায় 3 স্তরে ভোট হলো। এখন কংগ্রেসের আমলে কোনোদিন ভোট হয়নি পঞ্চায়েতি, বা এই কথা ভাবেও নি 47-এর পর থেকে এতটা সময়। এবং আইনটা যখন হলো, রাজীব গান্ধী যখন আইনটা করলেন যে নগরপালিকা এবং পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সারা দেশে, তারপরে দেখা যাবে ভারতবর্ষে কংগ্রেস রাজ্যগুলোতে কিন্তু পঞ্চায়েতের ভোট হয়নি। কিন্তু পশ্চিমবঙ্গে ধারাবাহিক নিয়ম মেনে পঞ্চায়েতের ভোট হয়েছে, আমরা হেরেছি তাও হয়েছে। জেলা পরিষদ জিতেছে কংগ্রেস, মুর্শিদাবাদ, মালদা, তাও ভোট হয়েছে। পৌরসভা কর্পোরেশন কংগ্রেস জিতেছে বা তৃণমূল জিতেছে, তাও ভোট হয়েছে। কিন্তু ভোট নিয়ম মেনে হয়েছে। এরা যে ভোট করবে না, এইটার মানুষের মধ্যে একটা সন্দেহ দানা বাঁধছে। গ্রামীণ ক্ষেত্রে সব জায়গায় ঘুরলেই বোঝা যাবে। কারণ এরা ক্ষমতায় আসার পর, এই পরিবর্তনের পর, সমস্ত জায়গায় জেলা পরিষদের পাওয়ারগুলোকে সিল করে ডিএমকে দিয়ে দেওয়া হয়েছে, আর ব্লকের পঞ্চায়েত সমিতির পাওয়ার বিডিওকে দিয়ে দেওয়া হয়েছে। বিডিওতে বলে দেওয়া হয়েছে ওয়েবসাইট নাম্বার মুখ্যমন্ত্রী এবং মোবাইল নাম্বার মুখ্যমন্ত্রী, যে আমার সঙ্গে কথা বলে কাজ করবেন। গ্রামের লোকের সঙ্গে কথা বলার কী দরকার? কে জিতেছে তার সঙ্গে কথা বলার কী দরকার? জেলা পরিষদে কার সাথে কথা বলবেন? ডিএমের সাথে কথা বলবেন, ডিএম আমার সাথে কথা বলবেন। তাহলে নির্বাচিত যে প্রতিনিধিরা যে স্তরে যারা আছে, তাদের উপেক্ষা করাটা গভর্নমেন্ট আসার সময় থেকেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই নির্দেশ জারি করে দিল।
সেই সরকার এইবারে পঞ্চায়েতের নির্বাচন করবে কি করবে না এটা সন্দেহের মুখে। এবং তার সঙ্গে আর একটা কথা জুড়ে দেওয়া যেতে পারে, স্বাভাবিকভাবে ইতিহাসকে তো কেউ বুঝতে পারবো না, অস্বীকার করতে পারবো না। কারণ নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়া কলমের খোঁচায় সবচেয়ে তরুণ রাজ্যের পৌরমন্ত্রী সুব্রত মুখার্জি কাজ 70 দশকে করেছিলেন। পৌরমন্ত্রী হওয়ার পর এক কলমের খোঁচায় পশ্চিমবঙ্গের অনেকগুলো পৌরসভাকে ভেঙে দিয়েছিলেন 70-এর দশক গোড়াতে। এবং আজকে সেই সুব্রত মুখোপাধ্যায় ঘটনাচক্রে পঞ্চায়েত মন্ত্রী। স্বাভাবিকভাবেই মুকুলবাবু একরকম বলছেন, সুব্রতবাবু একরকম বলছেন, মুখ্যমন্ত্রী চুপ আছে। প্রশ্ন হচ্ছে এই রাজ্যে নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন কি মে মাসের মধ্যে হবে? জুন মাসে কি নতুন পঞ্চায়েত গঠন হবে? এটাই এখন মানুষের কাছে প্রশ্ন। নইলে এটা কোনো প্রশ্ন আসার কথা নয় যে 3 দিনে ভোট হবে না 4 দিনে ভোট হবে। বিতর্কের মধ্যে সরকারের যাওয়ার প্রয়োজন ছিল না। সরকার নির্বাচন কমিশনের সঙ্গে বসে আলোচনা করে দিতে পারত। এই বিতর্কটা তোলা হয়েছে, সরকার একটা ডেট বলে দেবে, নির্বাচন কমিশন ইগনোর করবে, হয় সরকার কোর্টে যাবে না নির্বাচন কমিশন কোর্টে যাবে, নির্বাচনটা হেল্ড করো, পঞ্চায়েতগুলো ভেঙে দাও, দিয়ে 6 মাস আবার আমরা রুল চালাবো। এই প্রশ্নগুলো মানুষের মধ্যে উঠেছে, সারা রাজ্যের মানুষ, গ্রামীণ ক্ষেত্রে মানুষের মধ্যে উঠেছে। কারণ মানুষকে ভয় পাচ্ছে, ধান কিনতে পারেনি, গরিব মানুষের কাছে যাবে কোথায়? আলু কেনার জায়গায় নেই, কোথায় যাবে এই সরকার? এই কোথায় গিয়ে দাঁড়াবে গরিব মানুষের কাছে? এই সরকার যে বাজেট পেশ করেছে, সেই বাজেটে এগ্রিকালচার প্রোডাকশনের ক্ষেত্রে ডাইরেক্ট সাবসিডির কোনো ব্যবস্থা নেই কৃষকের কাছে। এই সরকার যে বাজেট পেশ করেছে তাতে স্মল স্কেলে, গ্রামীণ ক্ষেত্রে স্মল স্কেল ইন্ডাস্ট্রির প্রোডাকশনের ক্ষেত্রে কোনো ডাইরেক্ট ইনসেন্টিভ নেই। প্রোডাক্টিভ একটা গভর্নমেন্ট নয়, এটা ওয়েলফেয়ারের থেকে বলবো একটা চ্যারিটি মানে ক্লিনিক। এই জায়গায় এই সরকার গ্রামীণ মানুষকে ফেস করতে ভয় পাচ্ছে, যে কারণে এই নির্বাচনকে কেন্দ্র করে যাতে একটা সাংবিধানিক সংকট তৈরি করে নির্বাচনের ময়দান থেকে পালিয়ে যাওয়া। কিন্তু নরেন্দ্র, যে সরকার নির্বাচনকে ফেস করতে ভয় করবে, মানুষের মধ্যে উঠেছে, সেই সরকার নির্বাচনকে এগিয়ে আনতে চাইবে কেন? এগিয়ে আনতে কেন চাইবে? জানে হবে না, কারণ রবীন্দ্র বললেন নির্বাচনে ভোটার তালিকা সংশোধনের টাইম এক্সটেন্ড হলো, জানে জঙ্গিপুরে ভোট হবে বাই ইলেকশন, জানে 3টে বাই ইলেকশন, এটা হবে না জেনেই তো ফেব্রুয়ারি বলে। ভোট কমছে কি করে? আপনারা দাঁড়ান না, আপনি দাঁড়ান না, বলবেন গ্রামের মানুষ এরা জানে কেন গ্রামের মানুষ আপনাদের পাশে নেই? না না, 11%, 12%, 6% ভোট কমেছে। আমরা 30, আপনি চিন্তা করুন 22 মাসে এত বিরোধিতা করার পর আপনাদের ভোট ধারাবাহিকভাবে কমছে। এই শুনুন, আমি একটু আপনারা গভর্নমেন্টে আছেন, বাই ইলেকশনে গভর্নমেন্ট পার্টি চিরকাল জিতেছে। রবীন্দ্র ইলেকশনের তথ্য জানে, ইলেকশনে হেরেছে গভর্নমেন্ট পার্টি। এটা প্রথম লাইনটা স্টেটে কখন হয়েছিল বলুন, আপনি বলুন। আমি একটু একে এটা কোন আমলে হয়েছিল আমি একটু নয়নবাবুকে বলে দিচ্ছি। 21 সালের ইতিহাস বললেন সব তো, কিন্তু 52 সাল থেকে 67 সালের পর্যন্ত ইতিহাসটা বোধহয় পড়েননি। 52 থেকে 77 ও সিলেক্টিভ পড়েছে। উনি না আগেরটা পড়েছিলেন। আগে 52 সালের পঞ্চায়েত আইনটা প্রথম কখন হয় সেটা আমি বলছি, আপনাকে বলতে চাইছি, আমি জানি অনেক গণতন্ত্রের কথা বললো, আমি গণতন্ত্রের কথা বললো, আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করতে চাই না। আমি শুধু কয়েকটি কথা এখানে বলবো, কারণ একটা চ্যানেলে যখন বলে যাচ্ছে, তখন জানেন আগে পঞ্চায়েত প্রধান ছিল, অঞ্চল পঞ্চায়েত বলতো, আঞ্চলিক পরিষদ ছিল, জেলা পরিষদও ছিল, এবং সেই নির্বাচনগুলো হতো 65 সালের পরে যখন নির্বাচনের কথা, যুদ্ধের পরে, তারপরে 67 সালের নির্বাচন। 67 সালের আগে পর্যন্ত নির্বাচনগুলো কিন্তু রেগুলার হয়েছে, বিক্রমবাবু জানেন, তখন অনেক হয়েছে। কিন্তু তারপরে 67 সালের পরে 73 সালে নতুন 3-টার সিস্টেম, 1973 সালের পঞ্চায়েত অ্যাক্ট, 1973 সালের পঞ্চায়েত অ্যাক্ট তৈরি হয় কংগ্রেসের আমলেই। কিন্তু সেই অ্যাক্টকে যখন রুলস করে যখন তৈরি করা হচ্ছে, তখন আমাদের দেশের বামপন্থীরা সমস্ত নির্বাচন বয়কট করছে। আমরা একতরফা জেতার জন্য কোনো নির্বাচন করতে চাইনি, সেই জন্য নির্বাচনটা হয়নি। যখন বামপন্থীরা কোনো নির্বাচন হলো না, 78 সালে যে রবীন্দ্র ব্যক্তি বলতে দাও, তোমাদের বিরুদ্ধে কংগ্রেস
আমি একটা মিনিট বলছি, কারণ নয়ন এখানে বক্তব্য রাখতে গিয়ে একটু কথা হলো, কংগ্রেস যখন অ্যাটাক করলে না, কংগ্রেস গণতন্ত্র মানে না, সবকিছু মানে না, একটা উদাহরণ দিচ্ছি, নয়নবাবুরা খুব গণতন্ত্র মানে। আমি আপনাকে একটা কথাই বলেছি, আমি তো ভাই যে একটা 71 আমি তো গণতন্ত্র কংগ্রেস মানে না, ও কথা বলিনি, ও কথা গণতন্ত্র হত্যা করে, কথা আমি বলিনি। আচ্ছা ভাই আমাকে বলতে দাও, আপনাকে বলিনি, আমি তো বলিনি যেটা আপনি ঠিক আছে, আমি বলিনি। আচ্ছা বলনি যে আমি বলেছি 71 ঘটনা। হ্যাঁ তারপর আমি বলছি একটা বলতে পারবো, এই বিক্রম এক মিনিট, আমি শুধু একটা কথা বলবো, এত বেশি গণতন্ত্র মানে চলে। রবীন্দ্র সাক্ষী আছেন, আমি আর নামটা বলতে চাচ্ছি না, একটি কোঅপারেটিভ সোসাইটিতে 13টা ডাইরেক্টর, 13টাই কংগ্রেস জিতলো। সেই কোঅপারেটিভ সোসাইটিকে বোধহয় 88 সালে না 87 সালে কি 88 সালে জিতেছিল। কিন্তু আমি বলছি আজ পর্যন্ত তারা কিন্তু ডাইরেক্টর বোর্ড দখল করতে পারেনি, সেখানে অ্যাডমিনিস্ট্রেটর বোর্ড বসে দিয়েছিল, নমিনেটেড বসে দিয়েছিল। আমি আর কে বসেছিল না বসেছিল এই বিতর্কের মধ্যে যাইনি। আমি যখন গণতন্ত্রের কথা বলছে, সেই গণতন্ত্র হত্যাকারী কে সেটা রবীন্দ্র একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ভারতবর্ষে গণতন্ত্রটা দিয়েছে কংগ্রেস, এই সংবিধান স্তম্ভের নির্মাণ বিনির্মাণ ধ্বংসের আয়োজন হবে, কিন্তু তার আগে ইতিহাস ছেড়ে বর্তমানে পঞ্চায়েতের এই যে এই কনফিউশন বা ঝগড়াঝাটি লেগেছে, আর্টিকেল বই এগুলি বলেন কি আপনি যে আর্টিকেল লিখেছিলেন পঞ্চায়েত নিয়ে, না সেটা কারা পড়ে না পড়ে আমি জানি না, আমি পড়ি তো। কিন্তু আমার কথা হচ্ছে অন্য এই চলে যাবার আগে আপনি অন্য এতে চলে যাবেন, তার আগে বলি যে দেখুন আমার নিজের মনে হয়েছে যে ইলেকশন হবে, তবে একটা কোনখানে থাকলে অ্যাডভান্টেজেস পজিশনে থাকবে গভর্নমেন্ট সেটার চেষ্টা করবে, যারা পাওয়ারে আছে তারা অবশ্যই চেষ্টা করবে। এ মনে কোনো কারণ নেই নরেনবাবুর দল জিতে যাবে, যেটা কোনো সম্ভাবনা নেই। 30-40 না আমি বলতে দিন না, 30-40 হাজার জায়গায় ক্যান্ডিডেট দেবেন না ওনারা, আমি গ্রামের অবস্থা জানি, যোগাযোগ আছে। আমি এই সঙ্গে অন্য একটা কথা বলছি, আমি জানি না যারা এখন শাসক দল আছে তাদের প্যানিকটা কেন হয়েছে, এবং আমি খুব দুঃখিত হচ্ছি। আমার 50 বছরের মধ্যে 35 বছর আমি কাটিয়েছি অ্যাজ সিভিল সার্ভেন্ট, এবং আমি দেখেছি তারা কিভাবে কাজ করে, আমি কিভাবে কাজ করেছি, এবং আমি আইএসএসএনের প্রেসিডেন্ট থেকেও দেখেছি 2 দফায়। এবং এই যে এইটি কথা হচ্ছে মীরা পান্ডে, আমি ব্যক্তিগত আলোচনার মধ্যে যেতে চাই না, কিন্তু উপায় নেই আমার। এই মীরা পান্ডে, তখন মীরা সেনগুপ্ত, পরে বিমলকে বিয়ে করে মীরা পান্ডে হয়, আমার কাছে ট্রেনিং নিয়েছিল, আমার ট্রেনিং নিয়েছিল, এবং আমি দেখেছি তখন থেকে ও আপরাইট। ও ইংরেজির লেকচারার ছিল হাওড়ার একটা কলেজে, সেখানে এত মারামারি চলতো, ও চাকরি বললো যে পারবো না, আইএস পরীক্ষা দিয়ে হয়ে গেল। অ্যান্ড সিন্স দেন আমি দেখেছি মহিলাদের একটু ক্ষমতা বোধহয় একটু তেজ বেশি থাকে, যে তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে কাজ করেছে। আমি ওকে বরাবর ফলো করেছি, এবং আমার মনে হচ্ছে যে আজকে যে মুকুল রায় যে এই ধরনের একটা কমেন্ট অবজারভেশন করেছেন, টু সে দি লিস্ট ইজ ভেরি আনফর্চুনেট, ভেরি ভেরি আনফর্চুনেট। মুকুল রায় সেটা আমি বলবো না, আমি অন্য এবং সিভিল সার্ভেন্ট হিসেবে যেটা উনি মনে করেছেন সেটা বলেছেন, তাকে বলার স্বাধীনতা দিতে হবে। আর এর সঙ্গে যোগ হয়েছে যেটা অ্যাজ এ সেক্রেটারি, অ্যাজ অন্য কিছু, এর সঙ্গে যেটা যোগ হয়েছে, এটা উনি একজন কনস্টিটিউশনাল অথরিটি অ্যাপয়েন্টেড বাই গভর্নর, এবং ওকে তাড়াতে গেলে যে হাইকোর্টের জজকে যেভাবে তাড়াতে হয় সেভাবে এগুলো আমার মনে হয় এই একটা শ্রদ্ধা থাকা উচিত। এইভাবে যদি সবকিছু ব্যাপারে শ্রদ্ধাটা চলে যায়, তাহলে কিন্তু রাজ্য চালানো ও মুশকিল হবে, মানুষের পক্ষেও খুব কষ্টকর অবস্থা একটা আসবে। এবং আমি মনে করি এই ধরনের এটা বাঞ্ছনীয় নয়। 2 দফা ইলেকশন হবে কি 3 দফায় হবে কি 6 দফা হবে, সেটা ওরা ইলেকশন কমিশন বসে করুক। এবং আমি মনে করি এই সব জায়গাতে, এবং গভর্নর যেটা বলেছেন খুব খাঁটি কথাই বলেছেন, এই ব্যাপারে গভর্নরের কাছে স্টেট ইলেকশন কমিশনার যেতে পারেন এবং তা বলতে পারেন যে আপনি এর সর্ট আউট করুন। এবং এটা যেহেতু এমন একটা জায়গায় এসছে,
আমি মনে করব একবার আমি মনে করব মীরা পান্ডে, যে গভর্নরের কাছে করেছে। এবং গভর্নর ইন্টারভিন করে এটা একটা সর্ট আউট করে দেওয়া উচিত। কিন্তু এর সঙ্গে এও বলবো যে ইট ইজ দ্য কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি অফ দি স্টেট ইলেকশন কমিশনার টু এনশিওর ফ্রি ফেয়ার ইলেকশন, এবং সেটা করতে গেলে যা দরকার, যা যা ওর চাহিদা, সেটা ওকে দিতে হবে। এবং এই ব্যাপারটাই শ্রদ্ধা দিয়েই আমার মনে হয় স্টেট গভর্নমেন্টের করা উচিত। মিস্টার ডিপি রানা এসেছেন এই অনুষ্ঠানে যোগ দিতে। আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন থাকবে। এক, মীরা পান্ডের সঙ্গে আপনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা আছে কিনা? এই যে যেটা বলা হচ্ছে রাজ্যবাসীর সামনে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে যে সিপিএম জামানা, একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে যে সিপিএম এর লোক, কোনো আইএএস আইপিএস বা সরকারি অফিসারের পক্ষে তো খুব সম্মানজনক নয়। একটু যদি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন, এবং এইভাবে কংগ্রেসের লোক, তৃণমূল কংগ্রেসের লোক, সিপিএম এর লোক দেগে দেয়া একজন সিভিল সার্ভেন্টের ওপর, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? এবং 2 নম্বর প্রশ্ন থাকবে যে এই মীরা পান্ডের চেয়ারে যদি আপনি বসতেন তাহলে আপনি কি করতেন? রাজ্যপালের কাছে ইতিমধ্যেই মীরা পান্ডে গেছেন, এরপর আদালতে যেতে পারেন, সেটা যাওয়া উচিত হবে কিনা বা সেটা যাবেন কিনা, যেতে পারেন কিনা মুখ্য নির্বাচন কমিশন, একটু যদি বলেন। আমার প্রাক্তন বস ডক্টর সরকার এইমাত্র যেটা বলছিলেন তার কিউ ধরে আমি বলবো যে এটা কনস্টিটিউশনাল পোস্ট হিসেবে স্টেট ইলেকশন কমিশন, ইটস ওনারাস ডিউটি ইজ টু কন্ডাক্ট এ ফ্রি অ্যান্ড ফেয়ার পোল উইথ দি পাওয়ার অ্যান্ড জুরিসডিকশন দ্যাট ইজ এনজয়েড বাই দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এটা পরিষ্কারভাবে কনস্টিটিউশনে বলা আছে যে state government will be bound to render all assistance, all cooperation to ensure a free and fair election conducted by the state election commission. এবং এটা আমি অ্যাকচুয়ালি ত্রিপুরা থেকে স্ট্রেট আসছি এয়ারপোর্ট থেকে। আমি বেশ কিছুদিন আগে আমি একটা কাগজে দেখেছিলাম যে সিটি অফ আহমেদাবাদ ভার্সাস বিশান সিং তোমারের একটা কেস হয়েছিল। তাতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের, ইন দি ডোমেন অফ ইলেকশন দ্য স্টেট ইলেকশন কমিশনার উইল বি হেল্প বাই অল মিনস বাই দি স্টেট গভর্নমেন্ট। এবং যখন আমরা যেমন ইলেকশন প্রসেসের মধ্যে থাকতাম, হি ওয়াজ এ ভেটারেন আইএস অফিসার, আমরা ডিস্ট্রিক্ট লেভেলে আমরা উই ইউজ টু বি আন্ডার দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, নট আন্ডার দি স্টেট গভর্নমেন্ট। অ্যাজ ইট দি সেম রুল প্রিভেলস, এবং এই ইন্ডিপেন্ডেন্সের দরকার আছে ডেমোক্রেসিকে আপহেল্ড করতে। একটা পাবলিক সার্ভেন্ট হিসেবে একজন অল ইন্ডিয়া সার্ভিস, আর্টিকেল 212 অল ইন্ডিয়া সার্ভিস ডিফাইন করে ইন দ্য কনস্টিটিউশন। পাবলিক পলিসি, পাবলিক গুড, পাবলিক ওয়েলফেয়ার, এটা দেখার জন্যই পাবলিক সার্ভেন্ট এই কনসেপ্টটা আনা হয়েছে। ওত নিতে হয়। এবং এখানে কোনো সিভিল সার্ভেন্ট কোনো দিনই কোনো পলিটিক্যাল পার্টির কোনো ডিকটেশনে চলেন না। হ্যাঁ, কিছু ব্যতিক্রম আছে, এক্সেপশন প্রুভস দ্য রুল। আমরা অনেকেই ইলেকশনের সময় অনেক রকম ছোটোখাটো প্রেশার রুলিং পার্টির কাছ থেকে এসছে, কিন্তু সেটাকে সার্কামেন্ট করতে আমাদের কোনো অসুবিধা নেই। অর্থাৎ সেই রিলেশনশিপ একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, একজন ইলেকশন কমিশনার, একজন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারও তারা রাখবেন, যে রিজন উইল অলওয়েজ প্রিভেল। আজকে যে প্রশ্নটা দেখা দিয়েছে সেটা মনে হয়েছে যে পলিটিক্যাল নেতারা, অবশ্য উনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন, এমপি হিসেবে সুনামের কাজ করেছেন, হি ইজ অল ইন ওয়ান, আই এম নট স্যাড। অনেক প্রেশারের মধ্যে থাকতে হয়, যার জন্য পলিটিক্যাল লিডারদের আমরা খুব রেসপেক্ট করি যারা খুব রিজনেবল থাকে। এবং সেই আউট অফ এক্সাইটমেন্ট হয়তো এই সমস্ত মন্তব্যগুলো হয়েছে, যেটা একেবারেই কাঙ্ক্ষিত নয়, একেবারেই অনুপযুক্ত। এবং আমি বলবো এগুলো একেবারেই ব্যক্তির তার চরিত্র হনন। অর্থাৎ তিনি যেহেতু গভর্নমেন্ট পিরিয়ডে অন্য একটি পলিটিক্যাল ঘরানার গভর্নমেন্টের দ্বারা মনোনীত হয়েছে, she had no role nothing in selecting the government. Selection is not done by the state government as such. That is a process and which is very rigorous and it is a constitutional post. It is not like মিস্টার জানা, আমি ব্যক্তিগত পার্টে আসবো যে আপনি তো একসঙ্গে কাজ করেছেন, ধরুন অনিশ মজুমদারের সঙ্গে বহুবার রাজ্য সরকারের নানা ক্ষেত্রে মতবিরোধ হয়েছে, কিন্তু এই পর্যায়ে কখনো সেটা সংঘাতের পর্যায়ে যায়নি, পাবলিকলি তো নয়। কি মীরা পান্ডে ঠিক কিরকম অফিসার, সহকর্মী হিসেবে কি বলবেন? দেখুন, ব্যক্তিগতভাবে আমি ওকে অত্যন্ত শ্রদ্ধা করি। আমরা একই 32 বালিগঞ্জ সার্কেল রোডে দীর্ঘদিন ছিলাম। ব্যক্তিগত কোনো দুর্বলতা থেকে নয়, উনি অত্যন্ত রিজিড প্রিন্সিপাল মেনে চলেন। এবং এটা আমি কয়েকটা জায়গায় দেখেছিও, এবং এটা খাঁটি সত্যি কথা, ওর যে সমস্ত পোস্ট পাওয়া উচিত ছিল উনি পাননি। তার একটাই কারণ,
উনি কোনো লাইন টো করবেন না। সেটাই সিভিল সার্ভেন্টে তার ভাটিবরা খুব স্ট্রং হওয়া উচিত। সিভিল সার্ভেন্টকে অনেক পারকুইজিট দেওয়া হয় এখনও, স্যালারি খুব বেশি নয় একজন আইএস অফিসার, কিন্তু ইফ ইউ গো বাই পারকুইজিটস আমি বলবো আইএস অফিসার্স আর স্টিল এনজয়িং অল দ্য প্রিভিলেজেস দ্যাট অনলি এ বিগ বিজনেসম্যান ক্যান এনজয়, রাইট ফ্রম দি বাংলো ডাউন টু দি কার। তার যে ক্ষমতা দেওয়া হচ্ছে তাকে সেটা জুডিশিয়াসলি এক্সারসাইজ করতে হয়। দ্য গভর্নমেন্ট হ্যাজ গিভেন হিম সো মাচ অ্যান্ড হি হ্যাজ টু রেন্ডার মাচ মোর দেন দ্যাট। এবং শ্রীমতী মীরা পান্ডে উনি ওয়ান অফ দি ট্রু সিভিল সার্ভেন্ট। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যা স্পিরিট একজন সিভিল সার্ভেন্টের কাছে এক্সপেক্ট করা যায়, ফিয়ার ওর ফেভারে উনি কোনোদিন কোনো কাজ করেননি এবং সেই চরিত্রও নয়। আমাদের মধ্যে অনেকের 2-4জন এক্সেপশন আছে হয়তো আমাদের, কিন্তু সেটা জেনারেল পিকচার নয়। আমি খুব গর্বের সঙ্গেই বলবো এখনও এই স্টিল ফ্রেমটা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে ভীষণভাবে আছে, যেটা অন্য কোনো যাদের কাছ থেকে আমরা এই সিস্টেমটা ধার করেছি তারাও কিন্তু তাদের দেশে তাদের ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস নেই। যাই হোক, আমি ব্যক্তিগতভাবে মনে করব যে স্টেট গভর্নমেন্টের সঙ্গে ইলেকশন কমিশনের এই সাময়িক তরজাটা মিটে যাবে, একটা সুস্থ পরিস্থিতি আসবে। কারণ হচ্ছে অন্যান্য সিভিল সার্ভেন্টরা কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাবে যদি স্টেট গভর্নমেন্ট এই স্ট্যান্ডটা অ্যামেন্ড না করেন। আমি অ্যামেন্ডই বলবো, কারণ এত রিজিড হয়েছে। আপনাকে আমি একটা প্রশ্ন করবো সুমন, মানে প্রশ্ন করার আগে আপনি বলেছেন ডিমোটিভেটেড হয়ে যাবে, রঞ্জিত পাসওয়ানের পরে ডিমোটিভেটেড হওয়া বাকি আছে বলে আপনার মনে হয়? না, এটা আমরা প্রায়ই আলোচনা করি, ব্যাড ইফেক্ট হতে পারে। ঠিক বিক্রমবাবু, এখানেই আমার প্রশ্নটা ছিল যে দময়ন্তী সেন রঞ্জিত পচনন্দার পর ডিমোটিভেটেড হওয়া বাকি আছে বলে আপনাদের মনে হয়? না, এছাড়া আরো হয়েছে যেগুলো কাজে আসেনি। গভর্নমেন্টের এখনো আমি আপনাকে বলি, এই স্টেট ইলেকশন কমিশনে যে হয় 93 এর পরে প্রথম হন তরুণ চন্দ্র দত্ত, ওয়ান অফ দি আনডাউটেডলি ওয়ান অফ দি এবলেস্ট অ্যাডমিনিস্ট্রেটরস, যিনি চিফ সেক্রেটারি ছিলেন। ওরকম পণ্ডিত মানুষ খুব কম হয়, কিছুদিন আগে মারা গেলেন 82 বছর। তারপরে হয়েছিলেন বোধহয় অনিশ মজুমদার, আমার ব্যাচমেট, এবং চিফ সেক্রেটারি ছিলেন, এবং উনি ওয়ান অফ দি ফাইনেস্ট। ও রুল বুক ধরে চলবে, এবং যেটা খুব দরকার এই স্টেট ইলেকশন কমিশন বা ইলেকশন কমিশন কাজ করতে গেলে এটা রুল বুক ধরে চলায় সবচেয়ে ভালো। জানতে চাইছে, আজকে ধরুন পঞ্চায়েত মন্ত্রী ঘোষণা করেছেন যে আমরা আমাদের মতো ডেট ডিক্লেয়ার করে দেবো, এবং যেটা আমিও জানি বা আপনারা আরো ভালো জানেন, যেটা ব্যাখ্যাও দিলেন দুজনে মিলে, যে পঞ্চায়েত ইলেকশন কমিশনার যতক্ষণ না কনফার্ম হবেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা সম্ভব ততক্ষণ পর্যন্ত তিনি ইলেকশন নাও করতে পারেন। এক্ষেত্রে তিনি তো আদালতে যাবেন না, তিনি বলবেন আমি ইলেকশন করব না। তখন স্টেট গভর্নমেন্ট কি করতে পারে? তারা কি কোর্টে যেতে পারে না সুমোটো তারা ইলেকশন কন্ডাক্ট করতে পারে? আমি সেটাই বলছি, স্টেট ইলেকশন কমিশনারকে স্টেট গভর্নমেন্ট বাধ্য করতে পারেন না যে আপনি এই দিনে বা এই দিনগুলিতে ইলেকশন অ্যানাউন্স করবে বলছে, তখন তাহলে কি হতে পারে? এটা তো বলেছেন, একবার কথা বলার পরে তো অনেকবার পরিবর্তন হতে দেখেছি আমরা, তা তো ভয় পাচ্ছেন কেন? হাইপোথেটিক্যাল এটা। I am sure and certain 100% certain যে এটা একটা জায়গায় আমরা তাই আশা করব, আমরা সেই আশা করব। এবং আমরা আজকে যে মিটিং এ বসেছি এমনি কারণে না, আমরা এই কথাটা বলার জন্য, মেসেজটা দেবার জন্য যারা শাসনে আছে তাদেরকে সশব্দভাবে জানিয়ে বলছি তারা যেন এটা করে। তাহলে ইলেকশন কমিশন তার ওই যদির কথা আসছে কেন ফার্ম থাকেন, স্টেট গভর্নমেন্ট যদি তার ইগোর জন্য করেন, তাহলে সেক্ষেত্রে পাবলিক কি দেখবেন? তাদের কি না, পাবলিক তো দেখছে না। আমি একটা কথা বলেছিলাম, তাহলে ইলেকশনটা হবে না। মান্নান সাহেব আমি একটা টার্ম ইউজ করেছিলাম সুপ্রিম কোর্টের জাজমেন্টে, একটা টার্ম যে ডোমেইন অফ ইলেকশন, actually that is presided over by the state election commission or the state government. আর একটা কথা, so here in the case of conducting election, the final say should be from the state election commission. And in such a situation, the present state election commissioner is such a fair person in respect of administration that state government should help her in coming out with the date as may be suitable for the election. আলোচনা করি। কিন্তু এই যে বিবাদের এতগুলো কারণ, বিবাদের কারণগুলোর মধ্যে নিঃসন্দেহে একটা কারণ হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স, সেটা দিয়ে নির্বাচন করানো নিয়ে। এর আগে আপনারা জানেন যে এই যে 3টে উপনির্বাচন হলো, সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী
650 বুথে যদি লেগে থাকে, প্রায় 59,000 বুথে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন হবে না, এমনটা রাজ্য সরকার ভাবছেন কেন, এ প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি যেখানে 40,000 পুলিশ কর্মী আর প্রায় 59,000 বুথ, সেখানে প্রতি বুথে পুলিশ কর্মী দেয়া, এমনকি সাধারণ পুলিশ কর্মী দেওয়া রাজ্য সরকারের পক্ষে, রাজ্য সরকারের বাহিনী থেকে সম্ভব কিনা আদৌ, সেই প্রশ্ন উঠছে। কিন্তু পাশাপাশি আপনাদের দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হননি, 2009-তে এই সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স বা কেন্দ্রীয় বাহিনী নিয়ে তার ঠিক কী মত ছিল। আমাদের এই স্টুডিওতে 4 মে 2009 আজকের মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছিলেন, আসুন দেখাই। না, এই যে 3টে পর্যায় হলো, এই 3টে পর্যায়ে নির্বাচন কমিশনের এ রাজ্যে ভূমিকা নিয়ে আপনি কি সন্তুষ্ট? সন্তুষ্ট অসন্তুষ্ট আমি কোনো কথাই বলছি না, যেহেতু ইম্পার্শিয়াল অর্গানাইজেশন বলে আমরা জানি বলে আমাদের রেসপেক্টটা আমরা রক্ষা করছি। আমি তো বলছি না, আমি নিরপেক্ষভাবে আমি তাকে রেসপেক্ট দিয়ে বলছি, ইলেকশন কমিশন দয়া করে বাংলার ইলেকশনটা হাত জোর করে বলছি ফ্রি অ্যান্ড ফেয়ার করুন, এবং যেখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দেওয়া দরকার সেখানে দুটো হোমগার্ডের দুটো লাঠি দিয়ে দাঁড় করে দিয়েছিলেন, যার জন্য বাধ্য হয়ে মানুষকে বলছি যে কি এলো আর কে গেল আমার দেখার দরকার নেই, নিজেদের পায়ে দাঁড়ান, মানুষ নিজে রুখে দাঁড়ান। অর্থাৎ হোমগার্ড দিয়ে এক একটা বুথে সেটা প্রায় হাস্যকর, এমনটাই বলছিলেন তৎকালীন বিরোধী নেত্রী। আজকের 40,000-এর বাহিনী দিয়ে প্রায় 59,000-এর বুথে একটি বা দুটি হোমগার্ড তো বাদ দিন, একটি হোমগার্ড দেওয়াও তো পাটিগণিতের হিসেবেই সম্ভব না। সুমনবাবু কি বলছেন, মতের ফারাক কি হয়েছে তখনকার মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মুখ্যমন্ত্রী হওয়ার পর? না, মতের ফারাকের প্রশ্ন নয়, যেটা আমার মনে হচ্ছে যে এই আলোচনাতে কোনোভাবেই যেটা উঠে আসেনি সেইটা নিয়ে কিন্তু আমরা কেউ বলছি না একেবারে। সেটা হচ্ছে যে রাজ্য সরকারের অধিকারে হস্তক্ষেপ, অর্থাৎ রাজ্য সরকার মানে পঞ্চায়েত ভোটের ডেট ঘোষণা করতে পারে, এই অধিকারে ডাইরেক্টলি হস্তক্ষেপ হচ্ছে। এটা তো 42 নম্বর ধারা একেবারে পরিষ্কারভাবে বলা আছে যে রাজ্য সরকার স্টেট ইলেকশন কমিশনের সঙ্গে কনসালটেশন করে তারা ডেট ঘোষণা করতে পারে। এখন এই ডেট ঘোষণা করার ব্যাপারটা নিয়ে যেটা রাজ্য সরকারের যে অধিকারে সেটাতে হস্তক্ষেপ হচ্ছে, এবং এটাও তো ঘটনা যে রাজ্য সরকারের সঙ্গে এই রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে ইলেকশন বেশ কয়েকটা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তখন যা বলেছিলেন আজকে তার অবস্থান তো সম্পূর্ণ আলাদা। না, অবস্থা দেখুন, আমি একটা কথা বলি, পরিষ্কার কথা, যেটা হচ্ছে যে আজকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক যে পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতিটা রাজ্য সরকার তারা বলছে যে এই রাজনৈতিক পরিস্থিতি, কিন্তু তারা পাশাপাশি আর একটা যুক্তি তারা দিয়েছে যে শুধু রাজ্য সরকারি পুলিশ না, দরকার হলে আমরা ভিন রাজ্যের পুলিশকে নিয়ে এসেও নির্বাচন করতে পারি। রাজ্য সরকার কিন্তু ফ্লেক্সিবিলিটি দেখিয়েছে, তারা 3 দফার 1 দফা থেকে 2 দফায়, এক মিনিট বলতে দিন, 1 দফা থেকে তারা 2 দফায় ভোটে গেছে, এবং তারা পাশের রাজ্যগুলো থেকে পুলিশ এনে নির্বাচনের পক্ষে রয়েছে। এখন আপনি বলুন একটা কলেজ ইলেকশন করতে গিয়ে একজন এসআই খুন হয়ে গেলেন, কলেজ ইলেকশন কেন, এরকম ধরনের ঘটনা তো পশ্চিমবঙ্গে আগে ঘটেছে। পুলিশ গঙ্গাধর ভট্টাচার্য শুরু করে বিরোধ নেতা, এই জায়গায় তো আমরা দেখেছি সেন্ট্রাল বাহিনী যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অতটা পজিটিভ মমতা বন্দ্যোপাধ্যায় 2009 4 মে, তাহলে আজকের সেই পজিটিভিটির অবস্থান কি পাল্টেছে? ঠিকই বলেছেন, কিন্তু সামগ্রিকভাবে আমি তো বারবার বলছি যে 2008-এ এই একই প্রস্তাব 2008-এ স্টেট ইলেকশন কমিশনের তরফ থেকে করা হয়েছিল যে আপনারা কেন্দ্রীয় বাহিনী এনে নির্বাচন পরিচালনা করুন, কিন্তু তদানীন্তন বামফ্রন্ট সরকার সেটাকে একেবারে বাতিল করে দিয়েছিল। এবং সেই সময় বামফ্রন্ট সরকার, আমি ধরে নিচ্ছি আপনি ঠিক বলছেন, বামফ্রন্ট সরকারের ভুল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় করবে, রাজ্য পুলিশ এবং মানে অস্থায়ী পুলিশ দিয়ে নির্বাচন করা হয়েছিল। এখন 2008-এ যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে ছিল, তখন যদি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজ্য সরকারের হাতে থাকে, তখন তো এখন অনেক ভালো পরিস্থিতি। ভালো, আমরা যে নির্বাচনগুলো দেখুন, নির্বাচনগুলো যেগুলো দেখেছি, সেই নির্বাচনগুলোতে অন্তত মানুষ তার ভোটাধিকারটা নিশ্চিত হয়েছে, এবং ভোটের ফল বলছে, এটা অন্য কাউকে বলার দরকার নেই। দেখুন, সাধারণ মানুষের কাছে আপনাদের ভূমিকা কি, বা আপনাদের এই যে সমালোচনা তার কি প্রভাব, সেটা আপনারা নিজেরাই ভোটে দেখতে পেয়েছেন যে আপনাদের ক্রমাগত ভোট কমেছে। আরে কংগ্রেস তৃণমূল গত 22 মাস ধরে কোনো সময় যায়নি যে আপনারা রাজ্য সরকার সমালোচনা করেছেন, ক্রমশ আপনাদের ভোট কিন্তু ক্রমশ কমেছে। সামগ্রিকভাবে আজকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সঙ্গে 2008-9 পরিস্থিতিকে মেলানোর চেষ্টা করবেন না। ধারাবাহিকভাবে যে ধরনের বিশৃঙ্খলা আপনারা তৈরি করেছেন, 20,000 থেকে 10,000 সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনারা জয়লাভ করেছিলেন 2003-2008। এখন এই যে ঘটনাগুলো ঘটেছে, আজকে
আপনারা যখন সমালোচনা করেন না, সাধারণ মানুষের কাছে প্রশ্ন ওঠে এই জায়গাটাতে যে আপনারা কিভাবে সমালোচনাটা করছেন। আপনারা তো 2008-এ কেন্দ্রীয় বাহিনী আনার প্রস্তাবের বিপক্ষে ছিলেন এবং নির্বাচন করা হয়েছিল রাজ্য পুলিশ দিয়ে, অস্থায়ী পুলিশ দিয়ে নির্বাচন এবং নির্বাচনটাকে একেবারে মানে আমরা প্রহসনে পরিণত 2008-এর নির্বাচন প্রহসনে পরিণত হলো। আজকে বারবার তৃণমূল জেলা পরিষদ সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে, যে সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই সংঘাতের পরিস্থিতিটা অনেকটা তৈরি করা উপর দাঁড়িয়ে সরকারকে পরামর্শ দিয়েছেন। না সংঘাতের পরিস্থিতি অনেকটা তৈরি করা, তথ্যের উপর দাঁড়িয়ে কিন্তু একটা কথা বারবার বলেছেন নাকি আলটিমেটলি যে কথাটা আমাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত, পরামর্শ দিয়েছেন সরকারকে। কমিশনের কাজ ইলেকশন পরিচালনা করা, দিন ঘোষণার দায়িত্ব রাজ্য সরকারের। নিশ্চয়ই তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, নিশ্চয়ই ইলেকশন কমিশন দেখবে এবং আশা করা যাবে যে নিশ্চয়ই রাজ্য সরকারের সঙ্গে বসে তারা একটা সহমতের ভিত্তিতে একটা জায়গায় যাবে। এখন ইলেকশন পরিচালনা করার ব্যাপারে রাজ্য সরকার হস্তক্ষেপ করে, কিন্তু দিন ঘোষণার দায়িত্ব, দিন ঘোষণার ক্ষমতা রাজ্য সরকারের আছে এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে পরিস্থিতির দায়িত্ব রাজ্য সরকার যে প্রপোজাল দিয়েছে সেই প্রপোজালটা কলেজের নির্বাচন নিয়ে কেন বলছেন কথাটা? সেটা ভালো করেছে, তারা কলেজের নির্বাচনে যে হিংসা, সেই হিংসা বন্ধ করতে চাইছে, একটা নির্বাচন বিধি তৈরি করতে চাইছে, যে কথাটা এর আগে বাম সরকার কোনোদিন ভাবেনি যে কলেজের নির্বাচন, সেই নির্বাচনটা সাধারণ নির্বাচনের মতো হতে পারে। এটা বাম আমলে আমরা বারবার দেখেছি, দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে একটা কলেজ দখল করা, কলেজ দখলের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বাম আমলে শুরু হয়েছে। অস্বীকার করেন না, আজকেই রাজ্য সরকার নির্বাচন বিধি তৈরি করার চেষ্টা করছে যাতে কলেজ নির্বাচনে অবশ্যই ঘটনা ঘটেছে, কিন্তু সেই ঘটনা যাতে না ঘটে সেই জন্য একটা নির্বাচন বিধি তৈরি করার চেষ্টা করছে। কলেজ নির্বাচন থেকে আমরা পঞ্চায়েত নির্বাচনে আসবো। আপনাদের দেখাবো যে কেন্দ্রের মন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী এই যে মুকুল রায়ের মন্তব্য তা নিয়ে আজকে নয়াদিল্লিতে কি বলেছেন। একটা ব্যুরোক্র্যাট তার উচিত হচ্ছে কি যে সংবিধান তাকে যে ক্ষমতা দিয়েছে, সংবিধান তাকে যে অধিকার দিয়েছে, সেই অধিকারে যথাযথ প্রয়োগ করা। মুকুল রায় সংবিধান বানায়নি, আমিও সংবিধান বানাইনি। ভারতবর্ষের সংবিধান যাকে যেটুকু অধিকার দিয়েছে সেই অধিকার তাকে প্রয়োগ করে দেওয়ার সুযোগ দিতে হবে। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে রাজ্যকে দিন তারিখ ঠিক করতে হয় বা নির্বাচনের ব্যবস্থা করতে হয়। আমরা যেটা লক্ষ্য করছি সেটা যে সিপিএম এর আমলেও কিন্তু এইভাবে প্রশাসনকে ব্যবহার করে পঞ্চায়েত নির্বাচনে বৈতরণী পার হওয়ার চেষ্টা হতো। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে তাদেরকে যথাযথ সম্মান দিয়ে একটা সরকারের নির্বাচনের দিন তারিখ ঠিক করা উচিত। আমি রেলের দপ্তরের অধীনে রেলের নিয়ম কানুন মেনে তাকে কাজ করতে বলবো। সে কার আমলে সে অ্যাপয়েন্টেড হয়েছে আমার দেখার দরকার পড়ে না, কারণ কোনো না কোনো আমলে তাকে অ্যাপয়েন্টেড হতেই হবে। আজকে যখন আমরা ক্ষমতা আছি, আজকে কোনো অফিসার অ্যাপয়েন্ট হতে পারে, তারা কি সব আমার লোক? তারা তো আমার লোক না। আমি যেটা বলছিলাম যে এই নির্বাচনের এই যে পদ্ধতি, পন্থা পদ্ধতি, সেগুলি সম্পর্কে এই রাজ্য সরকার এবং তাদের যারা এখন মুখপাত্র হিসেবে বক্তব্য রাখছেন, আমি অনুরোধ করব তাদের, যেটা বিক্রমবাবু এবং মিস্টার জানা তারা যে কথাটা বললেন যে রিকনসাইল করার জন্য, সেই জন্য এইগুলি যদি অবহিত না থাকলে হবে। কারণ হচ্ছে সন্ত্রস্ত করাটাই হচ্ছে এই গত 690 দিনের এটাই হচ্ছে বৈশিষ্ট্য। আমি শুরুই করেছি যে কিভাবে রাজ্যপালকে, বিধানসভাকে অবজ্ঞা করা দিয়ে শুরু হয়েছিল। এবং যদি বলেন, একটু আগে বলা হচ্ছিল সুমনদেব চ্যাটার্জি, তিনি চিফ গভর্নমেন্ট হুইপ, তাকে পর্যন্ত তিনি একটা কলকাতা ইউনিভার্সিটিতে মিটিং করতে গেছেন, সেখান থেকে তারা খেয়ে গিয়ে জোড়াসাঁকো থানায় আশ্রয় নিতে হয়েছে, সেখানে গিয়ে ডায়েরি করতে হয়েছে। কয়েকদিন আগে দেখলেন একটা মিটিংয়ের মধ্যে হঠাৎ করে সুদীপ বন্দ্যোপাধ্যায় একজন এমপি, স্মিতা বক্সি একজন কাউন্সিলর, তাকে কিভাবে কেন চোপ বসুন, এই যে একটা চলছে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে, যা সংবিধান প্রদত্ত প্রতিষ্ঠান, না সংবিধান প্রতিষ্ঠান থেকে শুরু করেছে, চিফ গভর্নমেন্ট হুইপ শুধু সাংবিধানিক সাংসারিক ব্যাপার না, সাংসারিক ব্যাপার দলীয় মিটিং, বাইরে পর্যন্ত করা হচ্ছে। আমি একটু নির্দিষ্ট আপনি কথা নেই, আমার কথা হচ্ছে যে গ্রাম পঞ্চায়েতে একটু আগে কথা হলো 2008-এ, আমি মনে করিয়ে দিচ্ছি আপনাকে যে 17টা জেলা পরিষদের মধ্যে 4টে জেলা পরিষদ, 2টো তৃণমূল
পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সভাধিপতি এবং পঞ্চায়েত সমিতির আপনাকে খেয়াল রাখতে হবে 50 গ্রাম পঞ্চায়েতের 45.75% আসন জিতেছে হচ্ছে বিরোধীরা। এইখানে 4টে জেলা পরিষদ, দুটো কংগ্রেস, একটা মালদা এবং আরেকটা হচ্ছে উত্তর দিনাজপুর, নতুন উত্তর দিনাজপুর দিয়েছে। আর সামান্য মার্জিন হচ্ছে ওই মুর্শিদাবাদে বামফ্রন্ট আর কংগ্রেসের মধ্যে একবারে হাড্ডাহাড্ডি। আর আপনি বলছেন সেই নির্বাচনেই তো, তার সাথে 2008-এর সাথে কীভাবে বলছেন? আমি আজকে নেই, আব্দুল মান্নান এখন বলেছেন 2003 নিয়ে। আমি আপনাকে এখন বলছি তথ্য রয়েছে, তুহিন সামন্ত তিনি বেঁচে নেই, বর্ধমানের জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন। তিনি বিধানসভায় বসে 2003 সালে পঞ্চায়েত নির্বাচনের যখন প্রক্রিয়া চলে তখন বলেছিলেন যে কোথা থেকে বলছেন? আমি বলছি 2003 তুহিন সামন্ত কোথায়? আরে তুহিন সামন্ত 2003-এ, আমি আপনাকে একবার জেনে শুনেই বলছি, আপনি আবার ডেটটা ভালো করে। আরে তুহিন সামন্ত এমএলএ ছিলেন, আজ 87 এমএলএ নয়, আমি বলছি তুহিন সামন্ত প্রেসিডেন্ট। হ্যাঁ, বিধানসভায় বলেছে কি করে হবে? বিধানসভায় প্রাক্তন বিধায়ক হিসেবে এসেছিলেন তিনি, বিধানসভায় সে তো একটা মরা লোককে সাক্ষী দিতে লাগবে। আপনি আমার কথা শুনেন না, আমার ইতিহাস থেকে আবার বর্তমানে আসতে হবে। আমি বর্তমানে এই কারণেই বললাম যে প্রার্থী দিতে পারিনি এই কারণেই যে একবার কংগ্রেস একবার তৃণমূল আমাদের উপর নির্দেশ আসছিল, তার ফলে আমাদের দলীয় কর্মীদের মনোবল এমন জায়গায় গেছে যে আমরা আর মাথা তুলে দাঁড়াতে পারি। সেই ছিল আপনারা হুগলিতে নির্ভয় ভোট দেন, এই ব্যাখ্যা মানুষ মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট করেছিলেন কমিশন ফাইল করানোর জন্য 2003-এ। এটা ঠিক নয়, এই ব্যাখ্যা চলবে তো? এই যে সুমন বাবু, আপনাকে এটা বলে রাখি যে এই ধরনের ওই যে একটু শুনলেন না যে ভূত দেখছে, রেজ্জাক মোল্লা নিজে বলেছেন যে এই নির্বাচনে বিপর্যয় হবে। আপনি শুনে রাখুন, সিপিএম তথা বামফ্রন্টের বিপর্যয় হবে। আপনি রেজ্জাক মোল্লার পরিশন দিতে হচ্ছে তো, একটু ওই পারমিশন নেবেন না। আপনাদের দলের লোক বলছে, আপনাদের প্রাক্তন মন্ত্রী বলছে 1848 সালে একটা ইস্তাহার করা হয়েছিল। নির্বাচনে কাদের বিপর্যয় হবে, নির্বাচনে রবীন্দ্রদের বিপর্যয় হবে না শাসক দলের, সেটা ইস্যু নয়। কিন্তু সাধারণ মানুষ যাদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান, যাদের জন্য আমাদের এই অনুষ্ঠান, তাদের পকেটে রবীন্দ্র এবার কালকে রাজ্য বাজেট পেশ হয়েছে, সেই সাধারণ মানুষের পকেটে কি বাড়তি চাপ পড়বে? 22 মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন ক্ষমতায় এসেছিল তার প্রথম ঘোষণা ছিল যে জলকর বসবে না। তারপর রাজ্য বাজেটে ভ্যাটের 1% সব ক্ষেত্রে ভ্যাট বেড়েছে। তাতে আমার আপনার জীবনযাত্রার খরচ কি বাড়বে? তাতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপনের খরচ সামগ্রিকভাবে কি মূল্যবৃদ্ধি হবে? অমিত মিত্র বলছেন আশঙ্কা অমূলক হবে না, কিন্তু অর্থনীতিবিদরা কি বলছেন, যুক্তি কি বলছে দেখেন। সাধারণ মানুষের স্বার্থ রক্ষার্থেই তার রাজনীতি। তিনি সবসময় সাধারণ মানুষকে ছুঁতে চান, এমনটাই বলে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সোমবারের রাজ্য বাজেটের পর অনেকেই কটাক্ষ করে বলতে শুরু করেছেন, সত্যি সাধারণ মানুষকে আরো বেশি করে ছুঁলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তবে নেতিবাচকভাবে। কারণ বাজেটে ভ্যাট বাড়ানোর প্রস্তাব রেখে মানুষের দৈনন্দিন জীবনকে আরো দুর্বিষহই করে তুলতে চলছে তৃণমূলের সরকার। বাড়তে চলেছে প্রায় সব জিনিসের দাম, যা মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষকে আরো বিপাকে ফেলবে। চা, পাউরুটি, গুঁড়ো দুধের মতো দৈনন্দিন জিনিসের দাম বাড়ার প্রবল সম্ভাবনা। এছাড়াও দাম বাড়বে বিড়ি, বই খাতা, ইট, সিগারেট, সার, খেলনা, রড, টিভি, ফ্রিজ, এসি, চশমা, ল্যাপটপের মতো বহু জিনিসের। কিন্তু বেহাল কোষাগারের হাল ফেরাতে অনেকেই ভ্যাট বৃদ্ধির পক্ষে হলেও তারা প্রশ্ন তুলছেন, আয় বাড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যখন সাধারণ মানুষের ওপর বোঝা চাপানোর রাস্তায় হাঁটলেন, তখন কেন্দ্রের সংস্কারের পথে কেন বাধা হয়ে দাঁড়ান তিনি? একাংশের ব্যাখ্যা, মুখে দাম না বাড়ানোর কথা বললেও মুখ্যমন্ত্রী নিজেও জানেন এছাড়া উপায় নেই। সেজন্যই তার সরকারের আমলে এরাজ্যে ঘুরপথে দুধের দাম বেড়েছে, বিদ্যুতের মাশুল 4 বার বেড়েছে, না করেও বাস ট্যাক্সির ভাড়া বৃদ্ধিতে অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন, তাহলে কি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা নয়? সাধারণ মানুষের স্বার্থ রক্ষার যুক্তি দিয়ে তিনি কেন্দ্রের সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়ান। রেলের ভাড়া বাড়ানোর শাস্তিস্বরূপ দীনেশ ত্রিবেদীকে সরিয়ে দেন, ফেসবুকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামেন। কিন্তু সেই মমতাই আবার ভ্যাট বাড়ান, বিদ্যুতের মাশুল বাড়ান। তাহলে কি কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে তার প্রতিবাদ নিছকই রাজনৈতিক স্বার্থে? এই প্রশ্ন উঠছে নানা মহলে। এবিপি আনন্দ। বিক্রমবাবু, কি মনে হয় ভ্যাট বাড়ালে সাধারণ মানুষের সার্বিক মূল্যবৃদ্ধি হওয়া সম্ভব? মূল্যবৃদ্ধি হলেই মানুষের কষ্ট বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে বাজেটের মধ্যে একটা কোনো জায়গায় ডিরেকশন দেওয়া উচিত, কত কর্মসংস্থান তৈরি হয়েছে বা কত করা যাবে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তাতে 10 লক্ষ ডক্টর অমিত মিত্র বলেছেন 10 লক্ষ, কত হাজার, কত শো,
একদম ফ্রিকে দিয়ে বলেছেন, 13 দিয়ে বোধহয় শেষ হয়েছে মনে হচ্ছে। তো এতগুলো লোকের কর্মসংস্থান হয়েছে। আমার মনে হয়, আমি বলবো মান্নান সাহেবকে বলবো, আপনারা কেউ একটা রাইট টু ইনফরমেশন অনুসারে চিফ সেক্রেটারিকে একটা চিঠি করে দিন যে এর মধ্যে কোন ক্যাটাগরিতে কোথায় কতজনের চাকরি হয়েছে। এটা জানা মানুষের অধিকার রয়েছে এবং এটা বলুক। কর্মসংস্থান মানেটা কি? মানে বাদাম বিক্রি করা, ট্রেনে ফুচকা বিক্রি করা, সিনেমা হলের সামনে। সেটাও ব্যাখ্যা করে দিয়েছেন, আগেই ব্যাখ্যা করেছেন, সেটাই অমিত মিত্র লিখেছেন। কোথায় আমি তো জানি না সেটা। এটা জানেন না, মুখ্যমন্ত্রী তো 10 লক্ষ, শুনুন 10 লক্ষ, জোকস অ্যাপার্ট, 10 লক্ষ লোকের কোথায় কোভাবে চাকরি হয়েছে জানা দরকার। গ্রিন পুলিশ, ব্লু পুলিশ, রেড পুলিশ, আরো এগুলো তো 100 দিনের কাজ, এগুলো তো 100 দিনের কাজ। আর 100 দিনের কাজটা তো আমি যা আমার যত ধারণা সেটা তো রুরাল এরিয়ায় ব্যবহার করার জন্য। আর বলে একটা কথা আছে, এখন সেটা একটা সার্টেন পার্সেন্টেজ ছিল, তার বেশি তো ছিল না। যাই হোক, আমি যেটা, এইটা এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি বলি যে আমি ডক্টর অসীম দাশগুপ্তরও এটা আমি শুনেছি, তিনি কতগুলো ভালো কথা বলেছেন যেগুলো এই গভর্নমেন্টের ফেভারে যেতে পারে। অ্যাজ উই গো অ্যালং, তাহলে ওদের এটা কমে আসবে। আর যেহেতু ওরা এখন তো আগে নির্ভর করতো আপনার ওই স্মল সেভিংসের উপরে, তারা একটা 80% পেত। ডক্টর বলেছেন সেটার 80% আমরা না চাইলেও নিত। এটা অদ্ভুত কথা রয়েছে, উনি চেয়ে নিয়েছেন, এখন না চাইলেও নিত। এখন যেহেতু স্মল সেভিংসের টাকা আসছে না, সুতরাং নিতে হচ্ছে না। কিন্তু মেন ব্যাপারটা থেকে যাচ্ছে। মেন ব্যাপারটা হচ্ছে যে পরিমাণ যখন ক্ষমতায় এই গভর্নমেন্ট আসেন, তখন যে পরিমাণ আপনার ঋণের বোঝা ছিল, তার সঙ্গে আরও 34,000 কোটি টাকা অ্যাড হয়েছে। এটা হয়েছে এই 2 বছরেরও কম সময়। এটা যদি হতে থাকে তাহলে তো 5 বছর অনেক বেশি হয়ে যাবে। 34 বছর কত হবে? 34 বছরের কথাই বলছি, আমি অত ভালো অঙ্ক জানি না, আপনারা গুণ করে দেখুন। কিন্তু কথা হচ্ছে যে দোষারোপের মধ্যে না গিয়ে বলি যে এই ভ্যাট যে বাড়ানো। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, খুব ছোট হলেও, পেট্রোলের দাম বাড়ানো হলো, ডিজেলের দাম বাড়ানো হলো, এ নিয়ে আন্দোলন হলো, রাস্তায় নেমে খুব করা হলো। কিন্তু মনে রাখবেন যে এই যে বাড়ানো হলো, তার থেকে গভর্নমেন্টেরও একটা টাকা 1000 কোটি টাকা আসে। ওইটা যদি বলতাম যে এটা আমি বলি এতে গোয়াতে বোধহয় ওরা কমপ্লিটলি বাদ দিয়ে দিয়েছিল, আমরা এক্সট্রাটা নেবো না। কিন্তু একথা বলার মতো অবস্থায় পশ্চিমবঙ্গ নেই, আমাদের চাকরি বাকরিও নেই, সেই অবস্থাও নেই। কিন্তু একটা কথা মনে রাখতে যে ওইখানে আপনি বলছেন অমিত মিত্রর, পি চিদম্বরম আর মনমোহন সিংহকে ধন্যবাদ দেওয়া উচিত এই গ্রোথ যেটা তিনি প্রজেক্ট করছেন তার জন্য। এ তো মিরাকল। কেন বারবার নেই? এটা মিরাকল করেছেন, টাকা তো ব্যয় করছে, মন্ত্রী মাইনা বাড়াচ্ছে, এমএলএ মাইনা বাড়াচ্ছে, কিন্তু মিরাকল করেছেন। এবং মানে চিফ মিনিস্টারের কথা যে এখানে শিল্পের মধ্যে কারুশিল্পও পড়ে এবং এগুলো তো ধরে নিয়ে ধূপকাঠি শিল্পও পড়ে। হ্যাঁ, সে কথা তো আপনারা বলছেন, আমরা বলছি না, উনি বললেন। চিফ মিনিস্টার একজন, ওনার তো ভ্যাট বাড়ানো ছাড়া কোনো উপায় নেই, কারণ ভ্যাট বাড়ানো আপনার মেলাতে হবে একটা জায়গা, আপনাদের কোনো শিল্প ভ্যাট বাড়ানোর শিল্প নেই, যে কটা যা আছে সব চলে যাচ্ছে। এক্স্যাক্টলি, কিন্তু ভণ্ডামিটা করবে কেন? আজকে আপনার পশ্চিমবঙ্গের বিনিয়োগের চিত্র সেটা একদম আমি বলছেন, ডক্টর সরকার যেটা বললেন যে রাস্তায় নেমে মিছিল করছি কেন্দ্রীয় মন্ত্রী হয়ে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির জন্য। আজকে যখন অমিত মিত্র বলছেন 31,000 কোটি আমাদের টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল, আমরা আদায় করেছি 32,000 কোটি টাকা, 1,000 কোটি টাকার মতো আদায় যে আরো বেশি। এই বাজেটে বলার মতো কিছু নেই। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির জন্য লোকে স্বীকার করবে না কেন? লোকে ভণ্ডামি করবে কেন? মানুষের সাথে প্রতারণা করবে কেন? অনেকগুলো প্রজেক্ট ঘোষণা করেছে, প্রকল্প ঘোষণা করেছে, তার টাকা কোথায়? একটাও টাকা নেই। সম্পদ বাড়াবার কোথায় হচ্ছে? ছাড়াও কোনো উপায় নেই। ও, তাহলে যদি বলে রাজনৈতিকভাবে আপনাকে ভণ্ডামি না করলে উনি টিকে রাখতে পারবেন। ভণ্ডামির বাজেট দিয়ে না, উনি অর্থনৈতিকভাবে ভ্যাট না বাড়ানো পশ্চিমবঙ্গের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর কথাটাও তো ভাবতে হবে। রাজ্যে তো যা পরিকাঠামো আছে তার উপরই তো শিল্প আসবে। পরিকাঠামোয় কি জায়গায়
না না পরিকাঠামো এই রাজ্যকে কি জায়গায় রেখে গেছে বামফ্রন্ট শুধু জেনেই ক্ষমতা ভালো আসছে, দরকার। শুধু জেনেই না, না, নির্বাচন তাহলে করতে কি আপনি হবে। মনে করছেন যে দুবছরের সে- মধ্যে 25 সিট যে পাবে? সে পরিকাঠামো পরিকাঠামো তৈরি করতে হবে। আপনি ইলেকশন সেই ম্যানিফেস্টো সিদ্ধান্ত করেছেন, লোকে আছে, পরিকাঠামো তৈরি ইলেকশন করতে ম্যানিফেস্টো হবে তো। আপনি তৃণমূল ইলেকশন ম্যানিফেস্টো করেছেন। পরিকাঠামো ফ্যাক্টরগুলো দেখুন। আপনি ইলেকট্রিসিটিতে কোন জায়গায় আছেন, আপনার কত পার্সেন্ট রাস্তা পাকা সেগুলো হবে কি করে? ইলেকট্রিসিটিতে 35টা রাজ্যের মধ্যে আমরা 23% রাস্তা মধ্যে পাকা। আপনি টেলিকমিউনিকেশনের 4টা এবার রাস্তা হচ্ছে না, ন্যাশনাল হাইওয়ে হচ্ছে না। কালচারটা পুরোপুরি তো ভাবতে হবে। আমরা কালচারটা পুরোপুরি গ্রহণ করেছি। আপনার রাজ্যে পরিকাঠামো নির্মাণ না করে আপনার শিল্পকে তাড়িয়েছেন, তারপর আপনি আশা করছেন যে 2 বছরে 25 না না শিল্প ইলেকশন আসবে। ম্যানিফেস্টো না না 2 বছর আপনার পরে আসে। পরিকাঠামো নির্মাণ করতে হবে, কিন্তু সেই পরিকাঠামো তৈরি করার কালচারটা ভালোই ফলো 2 করেছেন। লক্ষ 26,000 টাকা আছে, 2 লক্ষ 26,000 কোটি টাকা দেনা, 26,000 কোটি টাকা প্রতি বছর দেবেন। জেনেই তো ক্ষমতা আসছে। একটা তো ডিফিকাল্ট পজিশনের মধ্যে রয়েছে, না, আপনি কেন সেই ডিফিকাল্ট পজিশনটাকে কাটিয়ে উঠতে হবে তো। অনেক ভালো কথা, আপনি কন্যাশ্রী প্রকল্পের কথা কেন বলছেন না? আপনি 2014 সালের মধ্যে 31,000 টাকা হলদিয়া গিয়েছিলাম। আপনি আপনি অনেকগুলো পজিটিভ স্টেপ নিয়েছে, যার জন্য এই বাজেট সেভাবে খুব গুরুত্বপূর্ণ অ্যাটাক কিন্তু করা হয়নি, রাজনৈতিক অ্যাটাক করা হচ্ছে। বাজেটের একটা একটা মডেল positive- বাজেট যুবক যেটা উনি বললেন বাজেটে- ভণ্ডামির বাজেট ছাড়া উপায় ছিল না, কিন্তু ভণ্ডামির বাজেট ছাড়া যদি বাজেট দিয়ে যদি রাজ্যকে বাঁচাবার কোনো চেষ্টা শেষ করে, সেই সরকারটা পাগলামির সরকার ছাড়া কিছু নাই। না সে হতে পারে, কিন্তু সুমন যেটা বলছে সেখানে আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে ম্যানিফেস্টোতে মমতা লিখলেন কেন? বন্দ্যোপাধ্যায় যে ইমেজটা তিনি তৈরি করে ক্ষমতায় এসেছেন, যে সিঙ্গুর, নন্দীগ্রাম ইত্যাদি ইত্যাদি, সিঙ্গুরে তো পরিকাঠামো ছিল, সিঙ্গুরে একটা শিল্প সেটা তৈরি হয়ে গেছে, সেই জায়গা থেকে সেই শিল্পটাকে তাড়িয়ে দেওয়া হলো। মূল আপত্তির জায়গা হচ্ছে জমি দখল, কাউকে বলতে দেয় না। জমি দখল সেইটাই তো আসল জায়গা, আমাকে বলতে দাও, একটু বলতে দাও। বলতে দাও, সেটা হচ্ছে কম বলেছেন, বলতে দাও। যে জমি দখলের প্রশ্ন উঠছে, সেখানে কম্পেনসেশনের কি প্যাকেজ হতে পারে সেই নিয়ে আন্দোলন হতেই পারতো, কিন্তু শিল্পটাকে তাড়াও এবং টাটাদের যে সমস্ত কাজ বন্ধ করে দাও, একটা তৈরি হয়ে যাওয়া শিল্পকে নষ্ট করে দেওয়া এবং বিকল্প কোনো শিল্প নীতি তৈরি না করা, সরকার আসার পর কোনো বিকল্প জমি নীতি না তৈরি করা, তাহলে পরিকাঠামোটা তৈরি হবে কোত্থেকে? পরিকাঠামো তো এইভাবে তৈরি হতে পারে না। জমি নীতি নিয়েই বিতর্ক রয়েছে, থাকতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট যখন জমি নীতি ঘোষণা করতে যাচ্ছে, সেখানে বলছে যে 80% না, সেটা অধিক মানে কৃষকের সেটা তোমার মনে রাখা দরকার, মালিক তোমার মনে রাখা দরকার যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে জমি নীতি করেছে, সেই নীতি কিন্তু আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট যে জমি নীতি করেছে, সেই 80%, 20% সবচেয়ে বেশি বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস, করেছে তো সবচেয়ে বেশি করেছে। এবং তৃণমূলে ঘোষিত নীতিই তো তৃণমূল 100% জোর করে জমি অধিগ্রহণ করবো না, সম্ভব নয়। না না জোর করে জমি অধিগ্রহণ করবো না, এই ব্যাপারে যেখানে ইন্ডাস্ট্রি হবে না, হ্যান্ডস অফ পলিসি যদি করে তাহলে কোনোদিনই করতে পারবে না। এই গ্রোথ রেটের থেকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভাই, গ্রোথ রেট ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্ষুদ্র মাঝারি শিল্পের কথা বলছেন, জনগণ ক্ষুদ্র থেকে মাঝারি শিল্প পরিত্যক্ত কখনো ভারী লোককে শিল্প ছাড়া গড়ে না, ওঠে না। stand alone-এ হয় না। একটা বড় ভারী শিল্প বা বড় শিল্প না থাকলে তার তখন অনুসারে অ্যান্সিলারি হিসেবে ওইগুলো আসে। একটা তুমি ভারী শিল্প শিল্পটাকে তাড়িয়ে দিলে, শিল্প তাড়িয়ে দিয়ে এখন তুমি বলছো ক্ষুদ্র মাঝারি শিল্পের উপরে আমাদের শিল্পনীতি গড়ে উঠবে। জমিটা যেভাবে অধিগ্রহণ করা হয়েছে, আপনার এই কথা বলে সৌগত রায়কেই চলে যেতে হলো। এই কথা আপনি কি করে বলছেন? এই বাজেটের সদস্য ওনারা ঢোকার চেষ্টা করছেন বলে উনি বলছেন তৃণমূলের অর্থমন্ত্রী ওর বক্তব্য থাকতেই এই বাজেট অর্থহীন বাজেট, এই বাজেটে রাজ্যের সাধারণ মানুষের কোনো স্বার্থে এই বাজেট নয়। এই বাজেট হচ্ছে মানুষকে অন্যান্য ক্ষেত্রে যেমন মানুষের সাথে তঞ্চকতা করছে, প্রবঞ্চনা করছে, প্রতারণার বাজেট, অরাজকতা করছে, প্রতারণা করছে, তাও বাজেটকে নিয়েও একইভাবে যেভাবে গণতান্ত্রিক অধিকার হরণ করছে সবার, যেখানে সন্তুষ্ট করছে বিরোধীদের, এমনকি সন্তুষ্ট তার দলীয় কর্মীদের, বিরোধীদের কথা বলবেন, শাসকরা শাসকদের কথা বলবেন, আমাদের কোনো আপত্তি নেই, প্রত্যেকের নিজেদের কথা বলার প্ল্যাটফর্মেই প্রতিপক্ষ। কিন্তু এই অনুষ্ঠান শেষ করব আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আর একটা ছোট্ট ফিগার দিয়ে, যে 2010 সালে 15,000 কোটি টাকার বিনিয়োগ হয়েছিল, 2012 সরকারি পরিসংখ্যান বলছে সেই 15,000 কোটি টাকা কিন্তু আমাদের রাজ্যে নেমে এসেছে 300 কোটি টাকায়। এটা তথ্য, এটা পরিসংখ্যান, এর ওপর বিশ্লেষণ
রাজনীতিবিদরা নিঃসন্দেহে করবেন, কিন্তু তথ্য এই দুর্ভাগ্যজনক চিত্র দিচ্ছে আমাদের শিল্পের ক্ষেত্রে এ রাজ্যে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই অনুষ্ঠান শেষ করব। বাজেট নিয়ে আমরা কথা বলছি। আজকে বাজেট নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। পাশাপাশি দেখাবো অমিত মিত্র কি বলেছিলেন, এবং আজকে অসীম দাশগুপ্তর তোলা প্রশ্নগুলোতেই দিয়ে এই অনুষ্ঠান শেষ করব। নতুন কর্মসৃষ্টি হয়েছে 10,24,521, যা আমাদের লক্ষ্যমাত্রা অতিক্রম করতে পেরেছে। আমি তাই 2013-14 বছরের জন্য নতুন কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা 13,14,000 ধার্য করছি। এই রাজ্য সরকারেরই পেশ করা আর্থিক সমীক্ষার যেটা পরিসংখ্যান 2012 সালের কাছে এসে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের এ রাজ্যে কর্মীর সংখ্যা যথাক্রমে 1000 এবং 1500 কমে গেছে। সংগঠিত বেসরকারি ক্ষেত্রে নামমাত্র বৃদ্ধি হয়েছে কর্মসংস্থানের 8000। এর সঙ্গে স্বনিযুক্তি বিভিন্ন প্রকল্পের কর্মসংস্থান কি হতে পারে তারও আমি হিসেব নেওয়ার চেষ্টা করে দেখছি, 1 লক্ষর কাছাকাছি যেতে পারে। এর তথ্যটা কিভাবে এখানে উল্লিখিত হয়েছে 10 লক্ষের একটু বেশি, সেটা একেবারে বিভিন্ন ক্ষেত্র ধরে ধরে ব্যাখ্যা করে এই যোগফলটা বলা উচিত। সততা ও ই-গভর্নেন্সের স্বচ্ছতার মাধ্যমে এই অর্থবর্ষে আমরা রাজস্ব বৃদ্ধির লক্ষ্যমাত্রা রেখেছিলাম 25% হারে। শুনে খুশি হবেন যে এই মাত্রা ছাপিয়ে আমরা প্রায় 30% হারে পৌঁছতে পেরেছি, যেটা ইতিহাসে কোনোদিন সম্ভব হয়নি। আমরা লক্ষ্যমাত্রা নিয়েছিলাম 31,000 কোটি রাজস্ব আদায় করতে পারবো। আপনারা শুনে খুশি হবেন যে রিভাইজড এস্টিমেট অনুযায়ী আমরা কর সংগ্রহের পরিমাণ সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 32,000 কোটি টাকাও পেরিয়ে যাব। 2010-11 সাল, যেটা বামফ্রন্ট সরকারের শেষ অর্থবর্ষ, সেই বছরে এই মূল্যযুক্ত কর বা ভ্যাট এবং বিক্রয় কর থেকে রাজস্ব আদায় বৃদ্ধি হয়েছিল 26%। এবছরে বৃদ্ধির হার বলা হয়েছে 30%। কিন্তু একই সঙ্গে আমরা লক্ষ্য করছি যে এবছরে ভ্যাট বা মূল্যযুক্ত কর এবং বিক্রয় কর, যেটা মূল কর, তার রাজস্ব বৃদ্ধির হার হয়েছে 18.5%, অনেক কমে গেছে। তাহলে এই 30% বৃদ্ধিটার উৎস কি, কোনখান থেকে এলো? স্থানীয় প্রবেশ কর। সুতরাং এটা করের ওপরে কর, একটা বাড়তি বোঝা এই করের মাধ্যমে এসেছে, এবং সেটা 1250 কোটি টাকা। দুঃখজনক ঘটনা এটাই যে আমাদের রাজ্যের কোষাগারে এই অর্থবর্ষে যখন 32,000 কোটি টাকা রাজস্ব জমা পড়ছে, তখন বিগত বামফ্রন্ট সরকারের চাপিয়ে দেওয়া 2 লক্ষ কোটি টাকার বিপুল ঋণের কারণে রিজার্ভ ব্যাংক সরাসরি কেটে নিচ্ছে 25,000 কোটি টাকারও বেশি। পশ্চিমবঙ্গের মানুষকে আজ সিপিএম ও তাদের সহযোগীদের বেহিসাবি খরচ ও আর্থিক অনাচারের দায়ভার বহন করতে হচ্ছে, যাকে আমি বলেছি ফিস্ক্যাল অ্যানার্কিজম। এটাই হচ্ছে ঋণের ফাঁদের মারাত্মক ছবি, যা থেকে তৈরি হয়েছে এক অশুভ চক্র। স্বল্প সঞ্চয় সম্পর্কিত যে ঋণ, সেটা রাজ্য সরকার নিজের হাতে থাকে না। আমাদের সময় সেইটাই ছিল মূল ঋণের বোঝা। বাজার থেকে ঋণ বামফ্রন্টের শেষ অর্থ বছরের 10-11 সালে 9,500 কোটি টাকা নেওয়া হয়েছিল। কিন্তু নতুন সরকার আসার পরে প্রথম 10 মাসেই 9,500 কোটি থেকে 18,500 কোটি টাকায় এই বাজার থেকে ঋণ অতিরিক্ত নিয়ে প্রথম স্থানে চলে যায়। 1,92,000 কোটি টাকা থেকে এই সময়কালে 2 বছরও হয়নি 34,000 কোটি টাকা অতিরিক্ত ঋণ নিয়েছেন রাজ্য সরকার। যে বছরে আমরা প্রবেশ করছি সেটা গিয়ে দাঁড়াবে 2,47,000 কোটি টাকায়।